আজকে যে টপিকসটা তোমাদের নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে প্যাঙ্কেজ চ্যাপ্টারে প্রথম টপিক হচ্ছে অ্যাকুট ইনফ্লামেশন, অ্যাকুট প্যাঙ্কেটাইটিস। হ্যাঁ, তো অ্যাকুট প্যাঙ্কেটাইটিস তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা বেসিক্যালি তোমাদের রিটেন এবং তোমাদের হসপি সেশন এবং তোমাদের ভাইবার জন্য আমাদের এটা খুবই কাজে লাগে। ফার্স্ট অফ অল এটা হচ্ছে যে অ্যাকুট প্যাঙ্কেটাইটিসটা আসলে বলতে কি বোঝায়। আমরা সবসময় জিজ্ঞেস করি ডেফিনিশন অফ দ্য অ্যাকুট প্যাঙ্কেটাইটিস, তো সবাই কিন্তু বলে বসো যে অ্যাকুট ইনফ্লামেশন অফ দ্য প্যাঙ্ক্রিয়াস। আসলে ব্যাপারটা তা না। Acute pancreatitis is basically an autodigestion of the pancreas by its proteolytic and lipolytic enzymes. প্যানক্রিয়াস থেকে যে প্রোটিওলাইটিক এবং লাইপোলাইটিক এনজাইমগুলি সেক্রেশন হয়, এই সেক্রেশনগুলি তার নিজস্ব একটা মানে ডিস্ট্রাকটিভ একটা ইয়ে আছে, পাওয়ার আছে, যেটা তার নিজস্ব প্যানক্রিয়াসটাকে অটোডাইজেশন করে। এই অটোডাইজেশন প্রসেসটাই হচ্ছে অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, এবং এটা এত বেশি ডেঞ্জারাস যে এটা আমরা ল্যাপারোটমি করার আগে ডিসিশন নেই পেশেন্টের লাইফ মর্টালিটি এবং মরবিডিটি, এটা বেসিসে আমরা এটা পেশেন্টের ইন্টারভেনশনে যাই। এটার প্যাথোজেনেসিস কতগুলি রুলস আছে, কতগুলি থিওরি এই পর্যন্ত এস্টাবলিশড গোটা ওয়ার্ল্ড ওয়াইড। তাদের মধ্যে ফার্স্ট অফ অল যে থিওরিটা আসছে সেটা হচ্ছে ডিউডিনাল রিফ্লাক্স। ডিউডিনাল রিফ্লাক্স কোন কোন ক্ষেত্রে হতে পারে? আমাদের পলিয়া গ্যাস্ট্রেক্টমি, গ্যাস্ট্রেক্টমি একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা অপারেশন, খুব পরিচিত অপারেশন গ্যাস্ট্রেক্টমি। পলিয়া গ্যাস্ট্রেক্টমির পরে রিফ্লাক্স হয়। এই ডিউডিনাল রিফ্লাক্স হলে পরবর্তীকালে এই তোমার পলিয়া গ্যাস্ট্রেক্টমির পরে ডিউডিনাল রিফ্লাক্সটা খুব বেশি হতে পারে। আর গলস্টোন ইনফেকশন একটা অ্যাম্পুলার ভ্যাটার যে অ্যানাটমিক্যাল লোকেশন, সেখানে যদি দীর্ঘদিন ধরে কোনো গলস্টোন ইনফেকশন হয়ে থাকে, সেটাও কিন্তু অনেক সময় এটা অ্যাকুট প্যাঙ্ক্রিয়াটাইটিস করে। তো প্রথম প্যাথোজেনেসিসটা হচ্ছে কি ডিউডিনাল রিফ্লাক্স। সেকেন্ড প্যাথোজেনেসিসটা আমরা বলছি হচ্ছে বাইল রিফ্লাক্স। বাইল রিফ্লাক্সটা কি? এটাকে আমরা বলি কমন চ্যানেল থিওরি। এটা কখন হতে পারে? যে একটা ফিজিওলজিক্যালি যদি একটা অ্যাবনর্মাল প্রেশার যদি রাইজ করে তোমার ডিস্টাল বাইল ডাক্টে, হ্যাঁ, অথবা তোমার প্যাঙ্ক্রিয়াটিক ডাক্টে, সেখানে কিন্তু অনেক সময় বাইল রিফ্লাক্স হয়। সেই ইয়েটাকে আমরা বলছি কমন চ্যানেল থিওরি। সেটাও কিন্তু একটা এস্টাবলিশড একটা রুলস প্যাথোজেনেসিসের জন্য। থার্ড অফ অল হচ্ছে অ্যাসাইনাল সেল ডিঅ্যারেঞ্জমেন্ট। হ্যাঁ, অ্যাসাইনাল সেল ডিঅ্যারেঞ্জমেন্ট ডিউ টু হাইপারলাইপিমিয়া এবং অ্যানোক্সিয়া। এটা একটা খুবই অ্যাসাইনাল সেল ডিঅ্যারেঞ্জমেন্ট, এখানে মেটাবলিক কিছু চেঞ্জ হয়, যেটার জন্য তোমার হাইপারলাইপিমিয়া হয়, অ্যানোক্সিয়া হয়। অ্যানোক্সিয়া আর কি হতে পারে? তোমার ভাস্কুলার ড্যামেজ, কোনো ট্রমা যদি হয়ে যায়, তোমার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বলো, ব্লান্ট ট্রমা অ্যাবডোমেন, সেক্ষেত্রে অনেক সময় ভাস্কুলার ড্যামেজ যদি হয়ে যায়, হ্যাঁ, সেখানেও কিন্তু আমরা প্যাঙ্ক্রিয়াটাইটিস হতে পারে। বিশেষ করে স্প্রেনিক আর্টারি বা তোমার হচ্ছে স্প্রেনিক ভেসেলস যেগুলি থাকে, পোর্টাল ভেন যেগুলি থাকে, অর্থাৎ প্যাঙ্ক্রিয়াসের আশেপাশে যেগুলি গ্রেট ভেসেলস থাকে, পোর্টাল সার্কুলেশন বা সিস্টেম সার্কুলেশন, সেখানে কোনো ট্রমাটিক ভাস্কুলার ড্যামেজ হলেও একদম অ্যাকুট প্যাঙ্ক্রিয়াটাইটিস অ্যারেস্ট করে। হাইপোথার্মিয়া উইথ ভেনাস থ্রম্বোসিস, এটাও একটা তোমার একটা প্যাথোজেনেসিসের জন্য কজ। সো 3 নম্বর কজটা আমি বললাম হচ্ছে অ্যাসাইনাল সেল, প্যাঙ্ক্রিয়াটিক একটা অ্যাসাইনাল সেল আছে, সেগুলি ডিঅ্যারেঞ্জমেন্ট হয়। কি কি কজের জন্য হতে পারে? মেটাবলিক কজ হচ্ছে হাইপারলাইপিমিয়া, আরেকটি কজ হচ্ছে তোমার অ্যানোক্সিয়া, ট্রমাটিক ভাস্কুলার ড্যামেজ, হাইপোথার্মিয়া, ভেনাস থ্রম্বোসিস। এই কতগুলির জন্য তোমার তোমার হতে পারে অ্যাসাইনাল সেল ডিঅ্যারেঞ্জমেন্ট, সেটার জন্য তোমার অ্যাকুট প্যাঙ্ক্রিয়াটাইটিস ডেভেলপ হতে পারে। এবং সবচেয়ে আমি 4 নম্বর আমরা রাখছি যে অবস্ট্রাকটিভ হাইপার সেক্রেশন। এটা খুব রেয়ার কেস, সেখানে অ্যাকুট প্যাঙ্ক্রিয়াটিক কার্সিনোমা, এই প্যাঙ্ক্রিয়াটিক কার্সিনোমাতে অনেক সময় অবস্ট্রাকটিভ হাইপার সেক্রেশন হয়, সেখানেও কিন্তু অনেক সময় পরবর্তীকালে তোমার অ্যাকুট প্যাঙ্ক্রিয়াটাইটিস ডেভেলপ হতে পারে। সো এটাই আমাদের 4টা প্যাথোজেনেসিস। এটা তোমরা যদি আমরা জিজ্ঞেস করি যে কি কারণে আমাদের প্যাঙ্ক্রিয়াটাইটিস আসলে কিভাবে এটা অরিজিনটা হয়, তোমরা বলবা ডিউডিনাল রিফ্লাক্স, বাইল রিফ্লাক্স, অ্যাসাইনাল সেল ডিঅ্যারেঞ্জমেন্ট, এবং লাস্ট অফ অল হচ্ছে তোমার অবস্ট্রাকটিভ হাইপার সেক্রেশন। এই 4টা প্যাথোজেনেসিস। এখন তোমরা রিটেনে যেগুলো তোমাদের জন্য জানা দরকার সেগুলো একটু আমরা হাইলাইট করছি, যে ক্লাসিফিকেশন আর কমপ্লিকেশন। হ্যাঁ, ফার্স্ট অফ অল হচ্ছে ইডিমাটাস প্যাঙ্ক্রিয়াটাইটিস, এটা খুব বেশি কমন, এটা কম্প্রাইজেস 70%। এটা সিম্পল হতে পারে, অথবা এটা অ্যাসোসিয়েটেড উইথ ফ্লেগমন ফর্মেশন বাই ট্রানজিয়েন্ট ফ্লুইড কালেকশন, অর্থাৎ পেরিপ্যাঙ্ক্রিয়াটিক রিজিয়নে যদি তোমার
ফ্লুইড কালেকশন যদি হয়, এই যে সমস্ত সেক্রেশনগুলি জমে জমে যদি পেরিপ্যাঙ্কেটিক ফ্লুইড কালেকশন হয়, সেখান থেকে কিন্তু একটা ওমেন্টামের সাথে এটা একটা ফ্লেগমন ফর্মেশন করে। ফ্লেগমন জাস্ট লাইক একটা সিস্টেম মতো একটা স্ট্রাকচার ফর্মেশন করে, সেটা কে আমরা বলি হচ্ছে ফ্লেগমন, ওমেন্টাল ফ্লেগমন। সেটা অনেক সময় এই ইডিমাটাস প্যাঙ্কিটাইটিসে এটা ডেভেলপ করে, এবং এটা 70%, এটা খুব কমন। নাম্বার 2 হচ্ছে সিভিয়ার অর নেক্রোটাইজিং প্যাঙ্কিটাইটিস, এটা কম্প্রাইজেস 25%। নেক্রোসিস, প্যাঙ্ক্রিয়াটিক নেক্রোসিস মে বি স্টেরাইল অর ইনফেক্টেড, অর্থাৎ নেক্রোসিস আমরা অনেক সময় বুঝি যে এটা আসলে ইনফেক্টেড, আসলে না। প্যাঙ্ক্রিয়াটিক নেক্রোসিস প্রথম স্টেজে এটা তোমার স্টেরাইল থাকে, পরবর্তীকালে এটা যখন তোমার এর সাথে সুপার ইনফেকশন হয়, তখন এটা ইনফেক্টেড নেক্রোটাইজিং প্যাঙ্ক্রিয়াটিস ডেভেলপ করে। এবং এটা যখন পারসিস্টেন্ট লার্জ পেরিপ্যাঙ্ক্রিয়াটিক ফ্লুইড কালেকশনস মে ফাউন্ড, তখন কিন্তু এটা একটা ওই রিজনে তোমার, যেটা তোমার গ্যাস্ট্রিক লেজার ইয়েতে তোমার হচ্ছে স্টমাক বেডের ওখানে সিউডোসিস্ট ফর্মেশন করে। এবং এই সিউডোসিস্টটা অনেক সময় ইনফেকশন হয়ে অ্যাবসেস তৈরি করতে পারে, সেটাকে বলে প্যাঙ্ক্রিয়াটিক সিউডোসিস্ট। নাম্বার 3 হচ্ছে তোমার হেমোরেজিক, এটা কম্প্রাইজেস 5%। সো 3 ধরনের ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ কমপ্লিকেশন। একটা হচ্ছে তোমার ইডিমাটাস প্যাঙ্ক্রিয়াটাইটিস 70%, severe or necrotizing pancreatitis 25%, and hemorrhagic pancreatitis, it comprises 5%. কি কি ক্লিনিক্যাল ফিচার্স নিয়ে আমাদের কাছে রোগীরা কমনলি প্রেজেন্ট করে? সিভিয়ার আনবিয়ারেবল চেস্ট পেইন রেডিয়েটিং টু দি ব্যাক। ফার্স্ট, প্রথম কথাটা তোমাদের যদি পরীক্ষায় আমরা ভাইবা জিজ্ঞেস করি, সিভিয়ার আনবিয়ারেবল এপিগ্যাস্ট্রিক পেইন রেডিয়েটিং টু ব্যাক, সে একদম এপিগ্যাস্ট্রিক রিজনের পেইনটা বলে সরাসরি পিছন দিকে এটা রেডিয়েট করে, এবং এই পেইনটা এত বেশি আনবিয়ারেবল, এই প্যাঙ্ক্রিয়াটাইটিস পেশেন্টের এই পেইনটা কি কি কন্ডিশনের সাথে এটা কোইনসাইড করে? এটা কোরিলেট করে তোমার হচ্ছে পারফোরেশন অফ দ্য গ্যাস্ট্রিক অবস্ট্রাকশন, এই ধরনের কন্ডিশনের সাথে। এটা তোমার হচ্ছে আমাদের খুব কমন যেটা মাইকোডিয়াল ইনফেকশন, এটার সাথেও আমরা খুব এটা কমনলি এটা কোইনসাইড করে। এই ধরনের সিভিয়ার কন্ডিশন, অথবা তোমার রাপচার অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম, এই ধরনের কেস যেগুলি খুব সিভিয়ার পেইন হয়, এই ধরনের কেসগুলির সাথে অ্যাকুট প্যাঙ্ক্রিয়াটাইটিসটা একই ধরনের প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে। মনে রাখবা, এটা রেডিয়েশনটা হয় থ্রু দি ব্যাক। এটা সিভিয়ার নশিয়া অ্যান্ড ভমিটিং, শুধুমাত্র নশিয়া ভমিটিং না, এটা সিভিয়ার নশিয়া এবং ভমিটিং নিয়ে আসে। ফিভার নিয়ে আসতে পারে, লেট স্টেজে ডিহাইড্রেশন নিয়ে আসতে হবে, হাইপোটেনশন, ট্যাকিকার্ডিয়া, অর্থাৎ হাইপোটেনসিভ শকের যে সমস্ত ফিচার আমাদের ডেভেলপ করে সেগুলো নিয়ে আসে। মেবি ফ্র্যাঙ্কলি শকড পেশেন্ট, অনেক সময় একদম গ্রসলি শকড পেশেন্ট নিয়ে আসতে পারে, এবং সিভিয়ার কেসে জেনারেলাইজড রিজিডিটি অফ দ্য হোল অ্যাবডোমেন। জেনারেলাইজড পেরিটোনাইটিস নিয়ে পেশেন্ট তোমার কাছে প্রেজেন্ট করতে পারে। মনে রাখবা, জেনারেলাইজড পেরিটোনাইটিস যখন পেশেন্ট ডেভেলপ করে, তখন কিন্তু রিজিডিটিটা খুব বেশি মার্কড হয়, তখন কিন্তু পেশেন্ট এত পেইনের কথা বলে না। তো পেরিটোনাইটিসে কিন্তু 3টা স্টেজ আছে, তোমরা এর আগে পড়ছো মনে হয়, জানি না। একটা হচ্ছে তোমার স্টেজ অফ কেমিক্যাল পেরিটোনাইটিস, স্টেজ অফ দ্য পেরিটোনিয়াল ইরোশন, অ্যান্ড দেন হচ্ছে জেনারেলাইজড ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। কেমিক্যাল পেরিটোনাইটিস যখন হয় প্রথম স্টেজে পেরিটোনাইটিসে, তখন কিন্তু খুবই পেইন পেশেন্ট থাকে, পারফোরেশন পেশেন্ট আমাদের যখন আসে। যখন পেরিটোনিয়াল ইরোশন হয়, তখন এই পেইনটা তখন এস্টাবলিশড হয়ে যায়, তখন পুরো পেটের 9টা রিজিয়নে এটা এস্টাবলিশড হয়ে যায়। যখন ব্যাকটেরিয়াল সুপার ইনফেকশন হয়, জেনারেলাইজড ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস হয়, তখন কিন্তু পেশেন্ট কিন্তু পেইন অত ফিল করে না, তখন কিন্তু একদম জেনারেলাইজড একটা বোর্ড লাইক রিজিডিটি অফ দ্য হোল অ্যাবডোমেন, এইটা নিয়ে তখন চলে আসে। হ্যাঁ, শক নিয়ে চলে আসে, তখন কিন্তু পেশেন্টের পেইন অত তোমরা ফিল করতে পারবে না, অর্থাৎ বোর্ড লাইক রিজিডিটি, জেনারেলাইজড রিজিডিটি, এটা নিয়ে তোমাদের কাছে আসে। লেফট ফ্ল্যাঙ্ক ইকাইমোসিস, এটা একটা খুবই প্যাঙ্ক্রিয়াটিসের জন্য একটা ক্লিনিক্যাল সাইন। এটাকে আমরা বলছি লেফট ফ্ল্যাঙ্ক, অর্থাৎ ফ্ল্যাঙ্কে দুই পাশে, একটা হচ্ছে রাইট ফ্ল্যাঙ্ক, লেফট ফ্ল্যাঙ্ক। আমরা যদি কোমরে হাত দিয়ে ধরি, আমাদের কোমরে হাত দিয়ে ধরলে আমাদের যে 4টা আঙ্গুল, আমাদের পিছন দিকে থাকে বুড়ো আঙ্গুল আমাদের কোমরের পিছনে, এবং সামনের দিকে যে জায়গাটা আমরা 4টা আঙ্গুল দিয়ে ধরি, সেই 4টা আঙ্গুল দিয়ে যে প্রেস করলে যে জায়গাটা, সেটাকে বলে ফ্ল্যাঙ্ক। এই ফ্ল্যাঙ্কে ইকাইমোসিস ডেভেলপ করে। হ্যাঁ, এটাকে আমরা বলি গ্রে টার্নার সাইন, এটা একটা খুব ইম্পর্টেন্ট সাইন। আর পেরি অ্যাম্বিলিকাল রিজন, অ্যাম্বিলিকাসের চারপাশেও কিন্তু ইকাইমোসিস ডেভেলপ করে, এটাকে আমরা বলি কুলেন সাইন। হ্যাঁ, এটা 1 থেকে 2% পেশেন্ট এটা পাওয়া যায়। তো 2টা সাইন আমি বললাম, এটা হচ্ছে গ্রে টার্নার সাইন, ফ্ল্যাঙ্কে পাওয়া যায় লেফট সাইডে,
এটা হচ্ছে পেরিয়াম্বুলার রিজনে পাওয়া যায় কুলেনসাইন। এটা কুলেনসাইনটা হেমোরেজিক প্যানক্রিয়াটাইটিসে খুব কমন। এখন তোমরা যদি আমরা ভাইবারে জিজ্ঞেস করি কি কি কজের জন্য প্যানক্রিয়াটাইটিস হয়, কমনলি তোমরা কমন কজগুলি আগে বলার চেষ্টা করবা। যেমন খুব কমন কজ আমরা আমাদের জানি গলস্টোন প্যানক্রিয়াটাইটিস। দেন আমাদের ইউরোপিয়ান কান্ট্রিজের জন্য, যদি বিদেশি কান্ট্রির জন্য, তখন আমরা বলি অ্যালকোহলিক প্যানক্রিয়াটাইটিস, ক্রনিক অ্যালকোহলিক প্যানক্রিয়াটাইটিস বা অ্যাকুট অ্যালকোহলিক প্যানক্রিয়াটাইটিস। হাইপারলিপিডিমিয়া 3 নম্বর কজ, অবশ্যই হাইপারলিপিডিমিয়া বলবা। হাইপার ক্যালসিমিয়া, হ্যাঁ, এই হাইপার ক্যালসিমিয়াটা এটা 4 নম্বর কজে আমি লিখছি। এটার জন্য, এটা হাইপার ক্যালসিমিয়া কি কজের জন্য হয়, এটা অ্যাজ এ সোর্স অফ হাইপার প্যারাথাইরয়েডিজম অর মাল্টিপল মায়োলোমা। হাইপার ক্যালসিমিয়ার সোর্স হচ্ছে দুটো, একটা হচ্ছে হাইপার প্যারাথাইরয়েডিজম আর একটা সোর্স হচ্ছে মাল্টিপল মায়োলোমা। টক্সিনস, কিছু টক্সিনস আছে যেটা তোমাকে বলে আফলাটক্সিনস। তোমাদের অনেক সময় পরীক্ষায় হয়তো উচ্চারণ করা হচ্ছে আলফা টক্সিন, আলফা টক্সিন কিন্তু না, এটা হচ্ছে আফলাটক্সিনস। তোমরা এটা শুদ্ধ করে বলার চেষ্টা করবা। আমাদের এই গত ব্যাচে মানে ম্যাক্সিমাম পরীক্ষার্থী সবাই কিন্তু বই পড়ে আসছে ঠিকই আফলাটক্সিনস, কিন্তু পরীক্ষা হলে উচ্চারণ করছে আলফা টক্সিনস। হ্যাঁ, তোমরা এটাকে গ্রস মিস্টেক, তোমরা ঠিক করে নিবা, কারণ এবার কিন্তু এক্সটার্নাল পরীক্ষা স্যাররা আসে নাই। তোমাদের কিন্তু এই ধরনের গ্রস মিস্টেক করলে স্যার এরকম মানে ইয়ে ফিল করে, শাই ফিল করে। ড্রাগস, কিছু ড্রাগস এটার জন্য দায়ী। অ্যাজাথ্রাপিন যেটা কেমোথেরাপি ড্রাগস, ইস্ট্রোজেন্স, থায়াজাইডস, ডায়োটিক্স, আইসোনিয়াজাইড, স্টেরয়েডস এবং এনএসাইডস। ক্রনিক এনএসাইড ইউজে অনেক সময় অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ হতে পারে। ইনফেকশন, যেমন কি ধরনের ইনফেকশন, ভাইরাল, মাম্পস ভাইরাস ইনফেকশনে অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস হয়, সাইটোমেগালো ভাইরাস ইনফেকশনে অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস হয়, হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশনে এটা হতে পারে, মাইকোপ্লাজমা, এবং লাস্ট অফ অল হচ্ছে ভেনম। কি ধরনের ভেনম, স্করপিয়ন। স্করপিয়ন হচ্ছে এক ধরনের খুব মানে বিষাক্ত সাপ, স্করপিয়ন বাইটস যেটাকে আমরা বলি। এটা সাধারণত আমাজন রিজনে, যেটা মানে তোমার দক্ষিণ আমেরিকা অথবা আফ্রিকান রিজনে স্করপিয়ন একটা আছে, এই বিষাক্ত সাপ, এই স্নেক বাইটস, এটার জন্য তোমার এই ভেনম দিয়ে তোমার অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস হতে পারে। ইডিওপ্যাথিক, লাস্ট অফ অল, অনেকে প্রথমেই বলে ফেলে ইডিওপ্যাথিক, প্রথমে বলবো না ইডিওপ্যাথিক। ইডিওপ্যাথিক যদিও অনেক বেশি পার্সেন্ট, কিন্তু ইডিওপ্যাথিক তোমরা সবচেয়ে শেষে বলার চেষ্টা করবো। ইমার্জেন্সি, আমরা ম্যানেজমেন্ট যদি জিজ্ঞেস করি ভাইবা বোর্ডে যে ইমার্জেন্সি একটা পেশেন্ট আসলো শক নিয়ে, অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস তুমি সাসপেক্ট করলা, অ্যামাইলেজ লেভেল অনেক বেশি হয়ে গেছে, সেই ধরনের পেশেন্টকে তুমি কিভাবে ম্যানেজমেন্ট করবা? প্রথম কথা তুমি বলবা পেশেন্টকে, ফার্স্ট অফ অল পেশেন্টকে কাউন্সেলিং করতে হয়। পেশেন্ট এবং পেশেন্ট পার্টিকে আমরা কাউন্সেলিং করে দেবো যে এই ধরনের পেশেন্টকে আমরা জেনারেলাইজ যে ওয়ার্ডে এই পেশেন্টটিকে ম্যানেজমেন্ট করা নাও যেতে পারে। এই ধরনের পেশেন্টকে ম্যানেজমেন্ট করার জন্য আমাদের আইটিইউ অর এইচডিইউ কেয়ার অথবা আইসিইউ কেয়ার এটাকে লাগতে পারে। হ্যাঁ, এটা আমাদের কাউন্সেলিং করে নিতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে রিসাসিটেশন। হ্যাঁ, এস্টাবলিশ করবো আমরা একটা লার্জ ক্যালিবার আইভি অ্যাক্সেস ক্রিস্টালাইজড ফিড সলিউশন দিব। ফার্স্টেই আমরা প্রথম আধা ঘন্টার মধ্যেই 1000 ml ফিড দেওয়ার চেষ্টা করবো। 20 মিনিটের মধ্যে দিলে পারলে আরো ভালো হয়। যদি পেশেন্ট ট্যাকিকার্ডিক থাকে বা হাইপোটেনসিভ থাকে, অর্থাৎ পেশেন্ট যদি এসআইআরএস ডেভেলপ করে, মে রিকোয়ার অনগোয়িং ফিডস আইভি। যদি এসআইআরএস থাকিয়ে যায় তাহলে আমরা অনগোয়িং ফিডটাই আমরা আইভি রেখে দেবো। ক্যাথেটারাইজ করবো এবং পেশেন্টকে আমরা ব্যালেন্স, হ্যাঁ, মেনটেন একটা আউটপুট ব্যালেন্সের চার্ট মেনটেন করবো। আমরা ব্লাড ক্রস ম্যাচিং করবো, আমরা ইলেকট্রোলাইটস এবং করব ইউরিয়া এবং ইলেকট্রোলাইটস করব, এবং আমরা লিভার ফাংশন টেস্টটা করে নেব, বিলিরুবিন, অ্যালবুমিন, এগুলি কিন্তু হচ্ছে প্যারামিটার। এই প্যারামিটারগুলিকে আমরা ইমার্জেন্সি ভাবে এগুলি দেখার চেষ্টা করব। অ্যামাইলেজ লেভেলটা আমরা ইমার্জেন্সি দেখি এবং আমরা পেশেন্টকে ক্লটিং স্ক্রিনটাও আমরা করে রাখবো। আমরা সেন্ট্রাল লাইন অনেক সময় দরকার হতে পারে, এসডিইউতে বা আইসিইউতে বা আইটিইউতে আমরা সেন্ট্রাল লাইন, সিভিপি লাইন এটাও ওপেন করার দরকার হতে পারে, এবং আমরা পেশেন্টকে এসডিইউ কেয়ার দিব। তখনই এটা পেশেন্ট যদি হেমোডাইনামিক্যালি আনস্টেবল থাকে অথবা পেশেন্ট যদি ফেজ টু রেসপন্ড টু আর্লি রিসাসিটেশন, অর্থাৎ আমরা রিসাসিটেশন পেশেন্টে যদি ফেল করে আর্লি কেসে, তখন কিন্তু আমরা অবশ্যই পেশেন্টকে এসডিইউ কেয়ার বা আইটিইউ কেয়ার, আইটিইউ মানে হচ্ছে ইন্টেন্সিভ ট্রিটমেন্ট ইউনিট। আমাদের যে এখানে কিন্তু আইটিইউ নাই, আমাদের এখানে আছে আইসিইউ আর আছে এইচডিইউ। হ্যাঁ, এই দুটো হচ্ছে তোমাদের ক্লারিফিকেশন।
assess the severity of the attack by the Glasgow ইমিডি criteria এই গ্লাসগো ইমিডি criteria এটা তোমাদের আমি অক্সফোর্ড টেক্সট বুক থেকে নিয়েছি এটা ইমিডি criteria বর্তমানে এটাই এখন সবচেয়ে ছোট এবং এটা মনে রাখার জন্য খুবই সুবিধা এই জন্য আমি এটাই তোমাদের দেখাবো এবং আমরা মনিটর করব পালস রেট বিপি ইউরিন আউটপুট এটা আমরা 4 ঘন্টা পর মনিটর করব এখন আমি দেখাবো গ্লাসগো ইমিডি criteria এটা কিন্তু খুব কমন এটা ক্রাইটেরিয়াটা হচ্ছে 3 or more পজিটিভ ক্রাইটেরিয়া যদি থাকে যদি পেশেন্টের 48 ঘন্টা অ্যাডমিশনের 48 ঘন্টার মধ্যে যদি 3 or more স্কেল যদি এটা ডেভেলপ করে তখন আমরা ধরে নেব এটা সিভিয়ার অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস পেশেন্ট ক্লিনিক্যালি আছে তো এটা মেনোমেনিকটা কি প্যানক্রিয়াস এই জন্যই বলে রাখলাম এটা মনে রাখবা এটার সংক্ষিপ্ত রূপটা হচ্ছে প্যানক্রিয়াস তো প্যানক্রিয়াসে এখন অ্যাব্রিভিয়েশনটা কি দেখো পি পিতে প্যানক্রিয়াসের প্রথম শব্দ হচ্ছে পিতে হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন এটা হচ্ছে তোমার কত লেস দেন 8 এটা 8 উঠে নাই এটা হবে লেস দেন 8 kPa হ্যাঁ তো এটা প্রথম প্যারামিটারটা হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন এটা কিন্তু অর্থাৎ পেশেন্ট হাইপোক্সিক স্টেজে থাকে অ্যানোক্সিক স্টেজে থাকে এটা 8 kPa কম হবে নাম্বার 2 হচ্ছে তোমার কি এতে হচ্ছে এজ হচ্ছে কত মোর দেন 55 ইয়ার্স এটাও একটা তোমার আইসিইউ ক্রাইটেরিয়া নাম্বার 3 হচ্ছে নিউট্রোফিল কাউন্ট আমরা দেখার চেষ্টা করব যত ডাব্লিউসি কাউন্টটা এটা কাউন্টটা হচ্ছে টোটাল কাউন্টের মোর দেন 15,000 এটা কমনলি আসে সো এটা হচ্ছে এন দেন হচ্ছে তোমার কি সিটা হচ্ছে কারেক্টেড ক্যালসিয়াম কারেকশন করার পরেও দেখা যাচ্ছে এটা লেস দেন 2 হ্যাঁ কারেক্টেড ক্যালসিয়াম ইনকারেক্টেড না কারেকশন করার পরেও দেখা যাচ্ছে এটা লেস দেন 2 এর বেশি আর করা যাচ্ছে না এটাও কিন্তু একটা মানে সিভিয়ার প্যানক্রিয়াটাইটিসের একটা বৈশিষ্ট্য দেন হচ্ছে কি আরটা কি রেজড ব্লাড ইউরিয়া এটা একটা প্যারামিটার এটা মোর দেন 16 মিলিমোল পার লিটার আর গেল দেন হচ্ছে তোমার এলিভেটেড এটা হচ্ছে এলিভেটেড এনজাইম লিভার এনজাইমস বিশেষ করে এএসটি এন্ড এলডিএইচ এএসটি কত বাড়বে অ্যাসপার্টেট ট্রান্সঅ্যামিনেজ এটা বাড়বে মোর দেন 200 আর এলডিএইচ যেটা ল্যাকটেড ডিহাইড্রোজেনে এটা হচ্ছে তোমার কত মোর দেন 600 হ্যাঁ এটা আমরা একটা প্যারামিটার দেখলাম হচ্ছে কি ENA এটা হচ্ছে অ্যালবুমিন প্যারামিটার কত লেস দেন 30 গ্রাম পার লিটার এটা হচ্ছে তোমার এ লাস্ট অফ অল হচ্ছে তোমার এস সুগার অর্থাৎ ব্লাড গ্লুকোজ কত থাকবে মোর দেন 10 মিলিমোল পার লিটার কাট মার্কস তাহলে দেখো এই প্যানক্রিয়াস যদি তুমি মনে রাখো তার মধ্যে এই তোমার সমস্ত ক্রাইটেরিয়াগুলি এই সিভিয়ার অ্যাকুট প্যানক্রিয়াটাইটিসের এই সমস্ত ক্রাইটেরিয়া এই কয়েকটা তোমার প্যারামিটার উপরে কিন্তু আমরা বিশেষ করে সিভিয়ার অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস ক্লিনিক্যালি ডায়াগনোসিস করি সো এটাকে আমরা ক্রাইটেরিয়াটাকে বলা হচ্ছে গ্লাসগো ইমিডি ক্রাইটেরিয়া এটা তোমাদের পরীক্ষায় মনে রাখার জন্য সবচেয়ে সহজ এই জন্য আমি এটাকে বললাম আরো অনেক কিছু আছে তোমাদের বইতে অনেক বেলি ল্যাবস আছে সেগুলো এটা নিয়ে তোমরা মনে রাখতে পারো কিন্তু আমার কাছে মনে হয় আমরা ভাইভাতে যদি বলতে পারো এই কয়টা প্যারামিটার বলতে পারলে আমরা খুশি এখন আমরা ডায়াগনোসিস কিভাবে এস্টাবলিশ করি তোমরা একটু খালি নজর রাখো সিরাম অ্যামাইলেজ এটা আমরা কাট মার্কস হচ্ছে মোর দেন 1000 ইউনিট এটা হচ্ছে ডায়াগনস্টিক বাট এটা কিন্তু নর্মালও থাকতে পারে ইভেন সিভিয়ার অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করছে সেখানেও কিন্তু সিরাম অ্যামাইলেজ যেটা 200 বা 250 তখন কিন্তু তুমি পেশেন্টটাকে ছাড়ে দিবা না বলবো যে এটা এন্ডোস্কোপি করে আসো এটা মানে আমার মনে হচ্ছে অন্য কেস আসলে না এটা আসলে তোমাকে ক্লিনিক্যাল জাজমেন্ট করতে হবে পেশেন্টকে ভর্তি রাখতে হবে রিসাসিটেশন করতে হবে পেশেন্টের অন্যান্য প্যারামিটারও জাজমেন্ট করতে হবে শুধুমাত্র সিরাম অ্যামাইলেজ দেখেও কিন্তু তুমি জাজমেন্ট করতে পারবো না কিন্তু এটা কাট মার্কসটা মনে রাখবা এটা 10 টাইমস অর্থাৎ মোর দেন 1000 ইউনিট এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড কমন ইলিভেটেড অ্যামাইলেজ কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রেও কিন্তু এটা কোইনসাইড করতে পারে কি অ্যাবডোমিনাল অ্যাকুট অ্যাবডোমিনাল কন্ডিশনে এটা কোইনসাইড করতে পারে কমনলি আমরা ইন্টেস্টাইনাল ইসকিমিয়া হয় ভাস্কুলার ইয়ে হয় ইয়ে হয় সেখানেও কিন্তু এটা আমরা ইন্টেস্টাইনাল ইসকিমিয়া সেখানেও কিন্তু তোমার মেজেন্টেরিক ইসকিমিয়া সেখানে কিন্তু তোমার এইটা অ্যামাইলেজ লেভেলটা অনেক বেশি থাকতে পারে লিকিং অ্যাওরটিক অ্যানুরিজম সেখানেও কিন্তু তোমার এটা খুব রাইজ করে পারফোরেটর অফ দ্য তোমার জিআইটি পারফোরেশন আলসার আর কোলিসিস্টাইটিস এই সমস্ত কিন্তু সিরাম অ্যামাইলেজ অনেক বেশি হাই দেখায় serum lipase remains elevated longer more specific but less sensitive তাহলে আমরা একটা পেশেন্ট তোমার কাছে আসলো যে মনে করো যে 4 দিন পরে
পেট ব্যথা অনেক বেশি আসছে, গ্রাম থেকে আসছে, তোমার হাসপাতালে আসছে, ভর্তি হলো 4 দিন পরে, তখন তুমি সিরাম অ্যামাইলেজ কিন্তু তুমি 24 ঘন্টা পার হয়ে গেছে, সিরাম অ্যামাইলেজ কিন্তু তুমি কিন্তু বেশি রাইজ দেখবে না। তখন কিন্তু তোমাকে আরেকটা প্যারামিটার দেখতে হবে, সিরাম লাইপেজ। এটা কিন্তু অনেক 5 দিন থেকে 7 দিন পর্যন্ত এটা স্টে করে, এলিভেশন থাকে। সো এটা কিন্তু মোর স্পেসিফিক দেন হচ্ছে সিরাম অ্যামাইলেজ, বাট এটা সেন্সিটিভিটি এটা কিন্তু লেস সেন্সিটিভ দেন সিরাম অ্যামাইলেজ। এই কথাটা মনে রাখবা, it is more specific than serum amylase but less sensitive than serum amylase, বাট এটা সুবিধাটা কি, এটা এলিভেটেড লঙ্গার, এটা 7 দিন পর্যন্ত এটা পারসিস্ট করে। অ্যাবডোমিনাল এক্সরে আমরা করি, এটা নন এক্সিসিভ কিছু ফাইন্ডিংস পাওয়া যায়, সোয়াস শ্যাডোটা অনেক সময় অ্যাবসেন্ট থাকে, সেন্টিনাল লুপ সাইন বলে, এটাকে আমরা পাওয়া যায়। এটা কি জিনিস, একটা ডাইলেটেড একটা জেজুনাল লুপ পাওয়া যায় adjacent to the pancreatic region because of local আইলিয়াস বা লোকাল ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, অর্থাৎ একটা জেজুনাল একটা লুপের সামনে এটা তোমার কি ডাইলেটেড একটা জেজুনাল লুপ পাওয়া যায় প্যানক্রিয়াটিক রিজনে সামনে। এটা কিসের জন্য, ওই জায়গাটায় তোমার কি ওটা একটা এখন তোমার ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ডেভেলপ করতে থাকে, আইলিয়াস লোকাল আইলিয়াস ডেভেলপ করে, কালেকশন হয়, ওই জন্য একটা তোমার ইডিমাটাস হয়ে যায়, তো সেটা ডাইলেটেড একটা সেগমেন্ট পাওয়া যায়, সেটাকে বলা হচ্ছে সেন্টিনাল লুপ সাইন। কোলন কাট অফ সাইন, এটাও কিন্তু অ্যাবডোমিনাল এক্সরেতে আমরা কমনলি পাই। এটা কি জিনিস, ডিস্টেন্ডেড কোলোনিক সেগমেন্ট up to mid transverse colon with no air distally, অর্থাৎ মিড ট্রান্সভার্স কোলনের মিড রিজন পর্যন্ত এটা তোমার ডিস্টেন্ডেড একটা সেগমেন্ট পাওয়া যায়, কিন্তু ডিস্টালি এটা কোনো এয়ার থাকে না। অনেক সময় অ্যাবডোমিনাল এক্সরেতে আমরা গলস্টোন পেয়ে যেতে পারি, প্যানক্রিয়াটিক ক্যালসিফিকেশন, হার্ড হয়ে গেছে প্যানক্রিয়াস, হ্যাঁ প্যানক্রিয়াটিক ওয়ালগুলি হার্ড হয়ে গেছে, গ্রসলি হার্ড, হ্যাঁ সেখানে কিন্তু আমরা অনেক সময় অ্যাবডোমিনাল এক্সরেতে পেয়ে যেতে পারি। সিটি অ্যাবডোমিনাল সিটি স্ক্যান, এটাও কিন্তু আমরা করি কমনলি, তোমার কন্ট্রাস্টিনিয়াস সিটি স্ক্যান। এখানে কি দেখা যায়, প্যানক্রিয়াটিক এডিমা দেখা যায়, সোয়েলিং দেখা যায়, আমাদের প্যানক্রিয়াটিক যে একটা ফ্যাট পেন্স থাকে, যে এই ফ্যাট পেন্সটা কিন্তু লস হয়ে যায় এই ক্ষেত্রে, এবং অনেক সময় হেমোরেজিক নেক্রোটাইজিং যে কমপ্লিকেশন নিয়ে আসে, সেটাকে স্পেসিফিকলি ডায়াগনোসিস করার জন্য আমরা কিছু অ্যাবডোমিনাল এক্সরেতে পাবো না, আল্ট্রাসোনোগ্রামে পাবো না, তখন কিন্তু আমাদের এইটাকে এই এডিমাটা দেখার জন্য আমরা সিটি স্ক্যান আমাদের মোর স্পেসিফিক। সিটি স্ক্যান মে লোকালাইজ প্যানক্রিয়াটিক স্লাপ আউট হয়ে যাচ্ছে, যে এই যে অনেকদিন ইনফ্লামেশন থাকার পরে এই স্লাপ আউটের পরে নেক্রোটিক টিস্যুগুলি অ্যাকুরেটলি আমরা দেখার জন্য, আমরা এই স্লাপগুলি দেখার জন্য, ইনফ্লামেটরি কালেকশনগুলি দেখার জন্য আমরা সিটি স্ক্যান ইজ মোর স্পেসিফিক। তো এটা মাথায় রাখবা, প্যানক্রিয়াটিক সিটি স্ক্যান হেমোরেজিক বা নেক্রোটাইজিক প্যানক্রিয়াটিক ডায়াগনোসিস করার জন্য তোমার সিটি স্ক্যান ইজ মোর স্পেসিফিক। নর্মাল মাইল্ড প্যানক্রিয়াটিসের জন্য কিন্তু এটা খুব একটা দরকার নাই, এটা অ্যাবডোমিনাল এক্সরে আল্ট্রাসাউন্ড হলে হয়, কিন্তু তোমার সিভিয়ার বা তোমার হেমোরেজিক বা নেক্রোটাইজিক কমপ্লিকেশন যদি হয়, সেক্ষেত্রে তোমরা সিটি স্ক্যান সাজেস্ট করবে। আল্ট্রাসাউন্ড স্ক্যান আমরা করি, মাস্ট বি ডান উইদিন 48 hours of admission to identify gallstones in the bile duct. সো কমন যে কজটা আমি বললাম গলস্টোন প্যানক্রিয়াটাইটিস, এটা ডায়াগনোসিস করার জন্য আমরা যেটা একটা মানে ভালো আল্ট্রাসোনোগ্রাম যারা টেকনিশিয়ান যারা স্যাররা করে, তারা যদি এটা করে, এবং অথবা যদি হাই রেজলিউশন আল্ট্রাসাউন্ড মেশিন হয়, তখন কিন্তু আমরা এটা গলস্টোনটা আমরা পেতে পারি বাইল ডাক্টে। এবং এটা অবশ্যই তোমরা বলবা যে অ্যাডমিশনের 48 ঘন্টার মধ্যে এটা করাটা মোর স্পেসিফিক, এই ক্রাইটেরিয়াটা অবশ্যই তোমরা মনে রাখবা। আর্লি ট্রিটমেন্ট কি করি, এটাই তোমাদের ভাইভাতে বা ওয়াসপিতে আমরা লিখতে দেই, আমরা কি করি, এই যে গলস্টোন প্যানক্রিয়াটাইটিস আসছে, আমরা পেশেন্টকে আসলে কি করি। গ্রসলি আমরা যেটা করি, আমরা আমাদের এখানে যেটা নাই কিন্তু এটা করতে হবে, আর্জেন্টলি আমরা ইআরসিপি করব এবং এটা স্টোন এক্সট্রাকশন করব, ইন্ডিকেটেড ফর প্রুভেন বাইল ডাক্ট স্টোনস কজিং অবস্ট্রাকশন অফ প্যানক্রিয়াস, অর্থাৎ গলস্টোন বাইল ডাক্ট স্টোন যদি থাকে, গলস্টোন বাইল ডাক্টে যদি অবস্ট্রাকশন করে, তখন কিন্তু আমরা ইআরসিপি করে স্টোনটাকে আমরা এক্সট্রাকশন করতে হবে। আমি তখন কিন্তু ওই স্টেজে আমরা পেশেন্টকে ল্যাবরেটরি করে আমরা কিন্তু ওই স্টেজে পেশেন্টকে তোমার বাইল ডাক্ট ওপেন করে কিন্তু ওইটাকে বের করতে পারবো না, কারণ পেশেন্টের যে কন্ডিশন থাকে, সেক্ষেত্রে তোমার অবশ্যই ওই 38 ঘন্টার মধ্যে আমাদের একটাই ম্যানুভার করতে হবে, আর্জেন্ট ইআরসিপি। এবং যদি ওই পেশেন্টের অ্যাডমিশনে যদি পেশেন্ট এস্টাবলিশড হয়ে যায়, ইআরসিপি করে আমি স্টোনটাকে যদি বের করতে পারি, পেশেন্টের রিলিভ অল দ্য সিমটমস, দেন পেশেন্টকে আমরা কি করবো, একসাথে ওই সিটিং এ ওই অ্যাডমিশনের 7 দিনের মধ্যে পেশেন্ট যে 5-7 দিন থাকবে, ওই সিটিং এর মধ্যে আবার ল্যাপারোস্কোপি কোলেসিস্টেক্টমি, অর্থাৎ প্রাইমারি যে পেশেন্টের যে অরিজিন, যেখানটা যে অ্যানাটমিক্যাল যে অরিজিন সেটা হচ্ছে গলব্লাডার, সেই গলব্লাডারটাকে আমরা ল্যাপারোস্কোপিক্যালি কোলেসিস্টেক্টমি করব। সো
প্ল্যান অফ ট্রিটমেন্ট বা মোড অফ ট্রিটমেন্ট যদি আমরা জিজ্ঞেস করি পরীক্ষা হলে আমরা বলবো স্যার আর্জেন্ট ইআরসিপি অ্যান্ড ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি। কেন ল্যাপারোস্কোপি বললাম, ওপেন বলবো কেন, আমরা ওই স্টেজে স্যার এই ধরনের সিভিয়ার একটা কন্ডিশনে আমরা পেশেন্টকে কোনো হার্ম করতে চাবো না, মরবিডিটি আরো বেশি বাড়াবো না, সেই জন্য আমাদের সাবস্টিকেটেড হচ্ছে আমাদের ইআরসিপি if possible and then go for laparoscopic cholecystectomy। আর যদি তোমাদের কাছে স্যার আমাদের ইয়ারসি বেশি নাই, তাহলে তোমাদের কাছে ইয়েটা হবে কি যে laparoscopic cholecystectomy and laparoscopic bile duct exploration with extension of the pancreatic, but not open pancreatic cholecystectomy and open bile duct extraction, stone extraction, এটা বলা যাবে না। আমরা করবো ল্যাপারোস্কোপি করে করবো। আর যদি ইআরসিপি থাকে তাহলে আমরা বলবো আর্জেন্ট ইআরসিপি দেন ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি। এটা হচ্ছে মোড অফ ট্রিটমেন্ট। এটাই একটা পয়েন্ট বলেই আমাদের খুশি। এখন তোমরা একটু দেখে নাও ডেফিনেটিভ ম্যানেজমেন্ট এটা কি। আমরা কমপ্লিকেশনকে প্রিভেন্ট করার জন্য কি করি, অ্যান্টিবায়োটিক দেই, আমরা লোডিং ডোজে দেই, ইন্টারভেনেন্স আইপিনাম যেটা আমরা মেরোপেনাম দেই বা আইপিনামটা আরো বেশি অ্যাডভান্স মেরোপেনাম থেকে, সেটা আমরা টিডিএস দেই 8 আওয়ারলি, আমরা 7 থেকে 10 দিন দিয়ে দেই। সামটাইমস স্টার্টেড ইন মডারেট টু সিভিয়ার কেসেস ইভেন উইদাউট এভিডেন্স অফ ইনফেক্টেড নেক্রোসিস। অনেক সময় দেখা গেল ইনফেক্টেড নেক্রোসিস আমরা এভিডেন্স পাচ্ছি না ক্লিনিক্যালি বা তোমার ইনভেস্টিগেশনে, তবুও আমরা কিন্তু এটা স্টার্ট করে দেবো আমাদের অন দ্য বেসিস অফ ক্লিনিক্যাল জাজমেন্ট। অনেক সময় ক্লিনিশিয়ান যে থাকে, যদি সে এক্সপার্ট ক্লিনিশিয়ানস হয়, তার ক্লিনিক্যাল জাজমেন্টই বলবে যে এনাকে এই পেশেন্টটাকে আগে থেকে আমাদের প্রস্তুতি থাকতে হবে, সেই ক্ষেত্রে আমরা লোডিং ডোজে শুরু করে দেবো। সিটি স্ক্যান যদি এখানে দেখা যায় ডেভেলপমেন্ট অফ দ্য প্যানক্রিয়াটিক ফিগমেন্ট, সো এখানে আর্লি ফ্লুইড কালেকশন, নেক্রোসিস অর হেমোরেজ এগুলো যদি থাকে, হ্যাঁ, তখন আমরা কি করতে পারি, সিটি গাইডেড আমরা প্যানক্রিয়াটিক অ্যাসপিরেশন করতে পারি টু আইডেন্টিফাই ইনফেক্টেড নেক্রোসিস। এটা একটা ম্যানুভার, এটা তো বলতে পারো যে সিটি গাইডেড, হ্যাঁ, গাইডেডলি আমরা যদি প্যানক্রিয়াটিক অ্যাসপিরেশন করি তাহলে আমরা ইনফেক্টেড নেক্রোসিস ম্যাটেরিয়ালসগুলো দেখতে পারি। আর্লি লো ভলিউম এক্সটার্নাল ফিডিং দেবো, আমরা অবশ্যই পেশেন্টকে ফিডিং দেবো লো ভলিউম ফিডিং, কখনই আমরা হায়ার ভলিউম ফিডিং দিব না এই ধরনের স্টেজে, অর্থাৎ ভলিউমটা দেবো কম, ফিডিংটা দেবো কম পরিমাণ, টু রিডিউস দ্য রিস্ক অফ স্ট্রেস আলসারেশন, কারণ এই ধরনের একটা গ্রেভ কন্ডিশনে পেশেন্ট ডেভেলপ স্ট্রেস আলসারেশন। এবং পেশেন্টের যে তোমার যে জিআইটি, এটার কিছু ব্যাকটেরিয়াল ট্রান্সলোকেশন হয় আমাদের পেরিটোনিয়াম রিজনে, সেটা কিন্তু অনেক সময় কি করে, সেপসিস করে। সো এই এন্ডোটক্সিমিক শক বা সেপসিস এইটা প্রিভেন্ট করার জন্য বা স্ট্রেস আলসার প্রিভেনশন করার জন্য আমাদের পেশেন্টকে ইউ মাস্ট গিভ ইট আর্লি লো ভলিউম এক্সটার্নাল ফিডিং, হ্যাঁ, সে মুখে অল্প অল্প করে খাবে। আর্লি কমপ্লিকেশন ট্রিটমেন্ট করবে কি, আমরা অল সিভিয়ার কেসে যদি আমরা এটা কনসিডার করি, এইচডিইউ, আইটিইউ, অপটিমাল ফ্লুইড ব্যালেন্স, রেসপিরেটরি, কার্ডিওভাস্কুলার, রেনাল সাপোর্ট, দেখো তিনটা সাপোর্ট, রেনাল কমপ্লিকেশন ডেভেলপ করে পেশেন্টের, কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন ডেভেলপ করে, রেসপিরেটরি কমপ্লিকেশন ডেভেলপ করে, হ্যাঁ, এবং পেশেন্টের মেটাবলিক কমপ্লিকেশন বা শক ডেভেলপ করে। সো অল দিস কনসিডারেশন পেশেন্টকে আইএসডিইউ, এইচডিইউ, আইটিইউ কি করবো, এবং পেশেন্টকে অপটিমাল ফ্লুইড ব্যালেন্স দেবো to maintain the optimized function of the respiratory, cardiovascular and renal system. Proven infected necrosis, আমরা যদি এটা প্রুভেন হয়ে যায় যে ইনফেক্টেড নেক্রোসিস আছে, তাহলে আমাদের এটা যদি সংক্ষম হয়, আমাদের যদি হায়ার সেন্টার, আমাদের এখানে তো করা যাবে না, যদি হায়ার সেন্টার যে পিজি হাসপাতাল বা বারডেম, সেখানে কিন্তু আমরা সার্জিক্যাল ডিব্রাইডমেন্ট করি, নেক্রোসেক্টমি করি, মে বি রিকোয়ার্ড, বাট ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ পুয়ার প্রগনোসিস। এটা আমাদের এই মেডিকেল কলেজ হাসপাতালে আমরা পেশেন্টকে সবসময় চাবো যে পেশেন্টকে এটা এইচডিইউ, আইটিইউ কেয়ার পর্যন্তই, সাপোর্টিভ কেয়ার, রিসার্চিটেশন এটার মধ্যে থাকি, ডেফিনেটিভ সার্জিক্যাল ম্যানেজমেন্ট আর শুড বি ইন দ্য হায়ার সেন্টার, এটা তোমাদের মাথায় রাখতে হবে। আমরা যদি সার্জিক্যাল ডিপার্টমেন্ট করতে পারি, আমাদের টিম ওয়ার্ক, সার্জিক্যাল টিম ওয়ার্ক যদি খুব বেশি থাকে, মানে আমরা যদি সক্ষম হই, তাহলে আমাদের নেক্রোসেক্টমি, সার্জিক্যাল ডিপার্টমেন্ট করা যায়, হ্যাঁ, এখানে একটা কন্ট্রোলড একটা আমরা একটা তোমার ড্রেন দিতে পারি, কন্ট্রোল একটা ফিস্টুলা করে রাখতে পারি, কিন্তু এটার পুয়ার প্রগনোসিস, এটা মাথায় রাখতে হবে, এটা আউটকামটা ভালো না। সিডোসিসটা অনেক সময় ডেভেলপ করে, এটা যদি খুব বেশি বড় হয়ে যায়, সিডোসিসটা অনেক সময় এটা ড্রেন করতে হতে পারে, এক্সটার্নালি ড্রেন করি, হ্যাঁ, আমরা ইন্টারনালি না, সরি, সিডোসিস শুড বি ড্রেন ইন্টারনালি, হ্যাঁ, ইন্টারনালি এটা ড্রেন করতে হবে। লেজার সাইকেল ইন্ডিকেশনস ফর ল্যাপারোস্কোপি অর ল্যাপারোটমি, এইটা অনেক সময় ভাইবোটা জিজ্ঞেস করি আমরা কখন ল্যাপারোস্কোপি করবো বা ল্যাপারোটমি করবো। আমরা কি এখন প্যাকেটের ডায়াগনোসিস সবকিছু করলাম, ক্লিনিক্যাল ডায়াগনোসিস করলাম, পেশেন্ট ইনভেস্টিগেশন করলাম, কনফার্মেটরি ডায়াগনোসিস
পেলাম দিস ইজ কেস অফ সিভিয়ার অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস। এখন আমি কি পেট কাটবো নাকি আবার ল্যাপারোস্কোপি করব, কখন করবো, এটা কিন্তু ক্লিনিক্যালি জাজমেন্ট করতে হবে। তো এটা কি কখন আমরা এটা হাতে দেবো? ফার্স্ট অফ অল এটা হচ্ছে ডায়াগনস্টিক আনসার্টেনিটি, অর্থাৎ আমি জানি না যেটা কি অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস কিনা। হ্যাঁ, আমরা মিস করতে পারি। ইফ দ্য প্যানক্রিয়াস ইজ নর্মাল, treats other causes and appropriate. Where acute pancreatitis is diagnosed for gallstone and if found persisted to be an exploration of the CBD stone. If acute pancreatitis is not due to gallstone, closed abdomen, leaving a catheter inserted through the foramina window into the laser sac for peritoneal lavage. তাহলে আমাদের কথাটা হচ্ছে আমরা যদি ডায়াগনোসিস সম্বন্ধে আমাদের একটা আনসার্টেনিটি থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা এটা কিন্তু ল্যাপারোস্কোপি করতে পারি বা ল্যাবরেটরি করতে পারি, যে আমরা দেখবো যে আসলে এটা কি কারণে অ্যাকুট অ্যাবডোমেন ডেভেলপ করছে, এটা কি অন্য কোনো কজ আছে কিনা। তখন কিন্তু আমরা এই ক্ষেত্রে আমরা ল্যাপারোস্কোপি বা ল্যাবরেটরি হাত নিতে পারি। তাহলে আমি ভাই বাবারে জিজ্ঞেস করলে বলবা যে স্যার আমি ডায়াগনোস্টিক আনসার্টেনিটি আমাদের কাছে একটু কোরিলেট করতে পারছি না, যে আমরা ইনভেস্টিগেশনের সাথে মনে হচ্ছে এটা, কিন্তু ক্লিনিক্যালি জাজমেন্ট করে দেখা যাচ্ছে না এটা ডায়াগনোস্টিক অন্য কিছু হতে পারে। প্যানক্রিয়াটাইটিস ছাড়া এটা মনে হচ্ছে অ্যাকুট মনে করে যে পলিসিস্টাইটিস হতে পারে, অথবা মনে করে রাপচার গলব্লাডার হতে পারে, অথবা মনে করো যে পারফোরেশন হতে পারে, অথবা মনে করো যে এটা তোমার অ্যাকুট তোমার মনে করো যে তোমার অ্যাবডোমিনাল অন্যান্য কন্ডিশন হতে পারে, তাই না? এই ধরনের কন্ডিশন আসে তখন কিন্তু আমরা আনসার্টিন স্টেজে তখন আমরা ল্যাবরেটরিতে হাত দিই। এখন যদি খুলে দেখা গেল যেটা গলস্টোন জন্য এটা সিবিডি অর ডায়ালেটেড, তখন কিন্তু আমরা ওই স্টেজে তখন ল্যাপারোস্কোপি যদি করে থাকি ল্যাপারোস্কোপি এক্সপ্লোরেশন করবো, আর যদি ল্যাপারোটমি করে থাকি ল্যাপারোটমি করে আমরা ওই স্টেজে আমরা এটাকে স্টোনটাকে বের করার চেষ্টা করবো। আর প্যানক্রিয়াটাইটিস যদি এটা ছাড়া অন্য কোনো কজের জন্য হয় তখন কিন্তু আমরা কিচ্ছু করার উপায় নাই, তখন আমাদের পেট খুলে দেখা গেল যে আমি কিছুই পাচ্ছি না, আমরা ল্যাপারোস্কোপি করি আর ল্যাপারোটমি করি, কিছুই আমি পাইলাম না। তখন আমরা কি করব, আমরা তখন কি যা অবস্থায় সেটাকে লিখে দেবো, হ্যাঁ, কিন্তু সেখানে আমরা একটা পেরিটোনিয়াল ল্যাভেজ দিয়ে রাখবো, একটা ক্যাথেটার দিয়ে রাখবো, ফোরামেনা ওভিল, অর্থাৎ ডিপেন্ডেন্ট পার্টে একটা ল্যাভেজ দিয়ে রাখবো, পেরিটোনিয়াল ল্যাভেজ। তাহলে আমরা পরবর্তীকালে ওইটার কালেকশন থেকে বুঝবো যে এটা প্যাটার্ন আছে না প্যাটার্ন নাই। তখন পেশেন্টটা কত স্টেজে 10 দিন বা 14 দিন পরে তখন ওই ড্রেনটাকে আমরা খুলে দেবো, এটাকে ম্যানেজমেন্ট করে খুলে দেবো ল্যাভেজটা। এটা হচ্ছে আমার ইন্ডিকেশন ফর ল্যাপারোস্কোপি আর ল্যাপারোস। পেশেন্ট উইথ অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস উইথ মাল্টি সিস্টেম অর্গান ফেলিওর, যদি মাল্টি অর্গান ফেলিওর নিয়ে পেশেন্ট আসে, এই পেশেন্টটা যদি ইন্টেন্সিভ ট্রিটমেন্ট 24-48 ঘন্টার মধ্যে পেয়ে যায়, তখন যদি পেশেন্ট রেসপন্ড না করে এবং অনেক সময় পেশেন্টের এক্সটেন্সিভ রেট্রোপেরিটোনিয়াল স্ল্যাপ যদি থাকে, হ্যাঁ, whose decline over a period of 5 to 7 days despite intensive treatment, অর্থাৎ একটা পেশেন্ট 48 ঘন্টার মধ্যে আমরা ইন্টেন্সিভ কেয়ার ট্রিটমেন্ট নিয়েছি, তাও পেশেন্টের কোনো রেসপন্ড আসতেছে না, এবং আমরা দেখা গেলাম সিটি স্ক্যান করে দেখলাম যে তার রেট্রোপেরিটোনিয়াল স্ল্যাপ ডেভেলপ করছে, এবং 5 থেকে 7 দিন পর্যন্ত পেশেন্টকে ইন্টেন্সিভ কেয়ার দিয়েও পেশেন্টকে ট্রিটমেন্ট করা যাচ্ছে না, তখন কিন্তু আমরা জাজমেন্ট করি এই পেশেন্টকে আমরা ইন্টারভেনশন ল্যাপারোস্কোপি ল্যাপারোটমি করতে হতে পারে। অথবা পেশেন্টের যদি জন্ডিস ডেভেলপ করে বা বিলিয়ারি সেপসিস ডেভেলপ করে, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে ল্যাপারোস্কোপি বা ল্যাপারোটমি করার জাজমেন্ট নিতে হতে পারে। অথবা পেশেন্টের যদি অনেক লেট কেসে পেশেন্টের সিরোসিস ডেভেলপ করে বা প্যানক্রিয়াটিক অ্যাবসিস ডেভেলপ করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ল্যাপারোস্কোপি বা ল্যাপারোটমি করার জাজমেন্ট করতে পারে। এই ধরনের কিছু ক্লিনিক্যাল কন্ডিশনে আমরা ল্যাপারোস্কোপি বা ল্যাপারোটমি আমরা জাজমেন্ট করি। তাহলে এগুলি মনে রাখবা, আমরা 4টা পয়েন্ট বললাম। এবং লাস্ট অফ অল আজকে তোমাদের লেকচারের শেষ যে কথাটা তোমাদের একটু শেখাই, সেটা হচ্ছে ন্যাচারাল হিস্ট্রি অফ দ্য সিভিয়ার অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস। এটা তোমাদের প্যাথোলজিটা তোমাদের মাথায় রাখতে হবে, খুব ঠান্ডা মাথায় শোনো। ন্যাচারাল হিস্ট্রি, সিভিয়ার অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস আসলে কি ব্যাপারটা। সিভিয়ার অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস অ্যাসোসিয়েটেড উইথ এক্সটেন্সিভ and prolonged pancreatic and retroperitoneal inflammation. Pancreatic and retroperitoneal inflammation with patchy or generalized areas of tissue necrosis and hemorrhage in and around the pancreas. প্রথম কথা হচ্ছে এটা prolonged pancreatic and retroperitoneal inflammation with patchy and generalized areas of tissue necrosis and hemorrhage in and around the pancreas. এটা হচ্ছে তোমার যে মোড অফ যে তার যে প্যাথোলজি, এটা হচ্ছে তোমার সিভিয়ার অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস। এটা দুইটা ফেজ আছে, ফার্স্ট ফেজটাকে আমরা বলি আর্লি টক্সিমিক ফেজ, আর লেট ফেজটাকে আমরা বলি হচ্ছে নেক্রোটিক ফেজ। প্রথম ফেজটা হচ্ছে তোমার ম্যাসিভ প্যানক্রিয়াটিক ইনফ্লামেশন হয়,
রিজিওনাল নিক্রোসিস হয়, হেমোরেজ হয়, characterizes the early toxic phase with a life-threatening complication of multi-organ failure. প্যানক্রিয়াটিক এনজাইম যেগুলি আছে ট্রিপসিন, ফসফোলাইপেজ A2 এগুলি সার্কুলেশনে চলে আসে এবং এটাই রোল প্লে করে, কি রোল প্লে করে ইন দ্য অটো ইনটক্সিকেশন প্রসেস, because they result in activation of the kallikrein-kinin complement যে coagulation and fibrinolytic systems. So pancreatic inflammation activates macrophage, sparkling the release of septic mediators such as tumors necrosis factor and or the interleukins. So এটাকে আমরা বলি যে interleukins storm, হ্যাঁ, যে এই যে ইন্টারলিউকিন গুলি স্টর্ম তৈরি হয়, অনেক ইন্টারলিউকিন সিক্রেশন হয় সার্কুলেশনে, হ্যাঁ, mediators. The main route of this intoxication is direct transfer into pancreatic and retroperitoneal lymphatics. So এটা কিভাবে যায়, retroperitoneal and peripancreatic lymphatics দিয়ে এটা ড্রেন করে, কোথায় ড্রেন করে, cisterna chyli, which then becomes drain into the thoracic duct, and thoracic duct then drains into contents into the origin of the left innominate vein. তাহলে শেষ পর্যন্ত কোথায় যায়, peripancreatic বা retroperitoneal lymphatics দিয়ে cisterna chyli দিয়ে কোথায় চলে যাচ্ছে, thoracic duct দিয়ে লেফট সাইডে এটা লেফট ইনোমিনেট ভেনে অরিজিন এটাকে ড্রেন করে। 2 থেকে 3 সপ্তাহ পরে তাহলে প্রথমটা কি ইনটক্সিকেশন প্রসেস ফেজ এবং 2 আর লেট প্রসেসটাকে আমি কি বলবো, এটা হচ্ছে নেক্রোটিক ফেজ। 2 থেকে 3 সপ্তাহ পরে এই যে রিজিওনাল ইনফরমেশনটা হলো এটা কিন্তু সাবসাইড করে যায়, এটা কিন্তু আর থাকে না, তখন কি হয়, late necrotic phase start হয়. Up to 70% patient undergo uneventful resolution of necrotic areas. About 10% develop pseudocyst, 20% develop septic complication due to bacterial gut contamination. They range from early infection, pancreatic necrosis. এই ধরনের নেক্রোসিসটাকে আমরা কি বলি, লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস। মনে রাখবে কি ধরনের নেক্রোসিস, লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস। হ্যাঁ, এটা কনফার্ম কি করবো, বাই নিডল অ্যাসপিরেশন উইদিন 48 hours of onset. এটার প্রোগ্নোসিসটা কি, খুব পুয়ার প্রোগ্নোসিস ডিউ টু মিক্সচার অফ proteolytic enzymes, trypsins and other phospholipase enzymes and bacteria. So develop patient multi-organ failure to late pancreatic abscess. তাহলে এখান থেকে কি হয়, নেক্রোটিক ফেজ থেকে আস্তে 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 এটা আমাদের পেরিপ্যানক্রিয়াটিক অ্যাবসিস ডেভেলপ করে এবং ওয়েল ইনক্যাপসুলেটেড কালেকশন অফ পাস উইথ বেটার প্রোগ্নোসিস। এবং এই যে যখন অ্যাবসিসটা ডেভেলপ করে এটা কিন্তু ইনক্যাপসুলেটেড থাকে, এই পাসটা যে জমে এই পাসটার চারপাশে প্রাচীরটা কিন্তু ক্যাপসুলেটেড, ওয়েল ইনক্যাপসুলেটেড থাকে, এটার প্রোগ্নোসিস কিন্তু বেটার। তাহলে আমি দেখো প্রথম ফেজটা আমি বলেছি কি, এটা হচ্ছে ইনটক্সিকেশন ফেজ বা টক্সিমিক ফেজ, এটা কিন্তু পুয়ার প্রোগ্নোসিস, এটা কিন্তু ওই 48 ঘন্টার মধ্যে কিন্তু এটা সীমাবদ্ধ থাকে, 7 দিনের মধ্যে প্রথম উইকস। কিন্তু 2 থেকে 3 সপ্তাহের মধ্যে কিন্তু ইনফ্লামেটরি ফেজটা কিন্তু চলে যায়, মিডিয়েটরস গুলি সব সাবসাইড হয়ে যায়, তখন কিন্তু নেক্রোটিক ফেজ ডেভেলপ করে। তখন এই নেক্রোটিক ফেজটা, লিকুইফ্যাক্টিভ নেক্রোসিসটা, তখন কি হয়, ব্যাকটেরিয়াল গাট কন্টামিনেশন হয়, এন্ডোটক্সিমি হয়, মাল্টি অর্গান ফেল হয়, এবং শেষের দিকে যখন এটা একটা পাসগুলি একটা ফ্র্যাঙ্ক পাস ডেভেলপ করে তখন কিন্তু এটা পেরিপ্যানক্রিয়াটিক অ্যাবসিস তৈরি করে এবং এটা ওয়াল অফ বাই ওয়েল ইনক্যাপসুলেটেড একটা কালেকশন অফ পাস তৈরি করে এবং এটা প্রোগ্নোসিস কিন্তু বেটার। তাহলে দুইটা ফেজ হচ্ছে সিভিয়ার অ্যাকুট প্যানক্রিয়াটিস, একটা হচ্ছে আর্লি টক্সিমিক ফেজ ফার্স্ট উইকসে এন্ড দেন ডেভেলপ পেশেন্ট নেক্রোটিক ফেজ। প্রথম ফেজটা কিন্তু টক্সিক ফেজ, এটা কিন্তু পুয়ার প্রোগ্নোসিস, এন্ড লেট ফেজ এটা হচ্ছে তোমার নেক্রোটিক ফেজ, এটা কিন্তু যখন অ্যাবসিস হয়ে যাচ্ছে সেটা আস্তে আস্তে এটা প্রোগ্নোসিস থেকে এটা ভালো দিকে যায়, এটা হচ্ছে বেটার প্রোগ্নোসিস। আমরা ঘাবড়ে যাবো না যে নেক্রোটিক প্যানক্রিয়াটিস হয়েছে যে পেশেন্ট বাঁচবে না, এটা মনে করা ঠিক না। There are 2 extents of therapies ranging from surgical removal of the necrotic material to minimize devitalized tissues and to reduce the multi-organ failure to an intensive conservative approach, leaving surgery to deal with the late complications only. তাহলে দেখো 2 school of thoughts, মানে স্কুল অফ থটস হচ্ছে 2 রকম। একদল বলছে যে না আমরা হচ্ছে ইন্টেন্সিভ কনজারভেটিভ অ্যাপ্রোচে যাব, আমরা সার্জারি রিজার্ভ রাখবো কোনটির ক্ষেত্রে, রিজার্ভ রাখবো হচ্ছে যদি খুব লেট কমপ্লিকেশন ডেভেলপ করে লাইক প্যানক্রিয়াটাইটিস আমরা অথবা অ্যাবসিস বা হেমোরেজিক প্যানক্রিয়াটাইটিস, তখন কিন্তু আমরা এটাকে সার্জারির দিকে যাব। বাট আমরা কি করব, ইন্টেন্সিভ কনজারভেটিভ অ্যাপ্রোচ দেবো। আরেক স্কুল অফ থট বলছে যে না
এটা হচ্ছে সার্জিক্যাল রিমুভালে আমরা যাব, নেক্রোসেক্টমি করব, অর্থাৎ আমরা যে ডিভাইটারাস টিস্যু, এই যে স্ল্যাব, এই যে ডিভাইটারাস টিস্যু আছে, সেগুলি কিন্তু আমরা নেক্রোসেক্টমি করে আমরা ওখানে একটা পেরিটোনিয়াল, একটা অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ল্যাবেজ দিয়ে আসবো, কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ল্যাবেজ দিয়ে আসবো। তাহলে পেশেন্ট কি করবে, পেশেন্ট ডেভেলপ যে মাল্টি অর্গান ফেলিয়ার ডেভেলপ করছে এটা আস্তে আস্তে সাবসাইড করে যাবে। তো দুইটা স্কুল অফ থটস আছে, এই যে টক্সিমিক ফেজ, নেক্রোটারি ফেজ, এগুলি ম্যানেজমেন্ট করার জন্য টু স্কুল অফ থটস আমাদের গোটা ওয়ার্ল্ড ওয়াইডে এভাবে করছে। আমাদের এখানে দিনাজপুর মেডিকেলে আমরা এই ইন্টেন্সিভ কনজারভেটিভ অ্যাপ্রোচে যাই, আমরা সার্জারিটা রিজার্ভ রেখে দেই, কমপ্লিকেশন ডেভেলপ যদি করে তখন কিন্তু আমরা সার্জারিটা পারফর্ম করি। আমরা যদি করতে পারি করি, তাহলে আমরা রেফার করি হায়ার সেন্টার। এই হচ্ছে তোমার বেসিস। এখন একটু দেখে নাও সার্জিক্যাল অ্যাপ্রোচ ডিউ টক্সিমিক ফেস, যদি ম্যাসিভ হেমোরেজ হয়, খুব ফ্যাটাল, তখন আমরা কি করব, এম্বুলাইজেশন করি এবং সাবসিকুয়েন্টলি লাইগেশন করি and thorough debridement করি to stop the bleeding and prevent sepsis। হ্যাঁ, আর যদি কি থাকে যে মাল্টি অর্গান ফেলিয়ার রিজিওনাল সেপসিস যদি থাকে, তখন আমরা কি করি, নেক্রোসেক্টমি করি এবং ড্রেনেজ করি অ্যান্ড লোকাল ল্যাবেজ করতে পারি, যে আমরা লেজার সার্কিট, হ্যাঁ, ওখানে ফোরামান যে উইলনেস আছে ডিপেন্ডেন্ট পার্ট, ফোরামান উইলনেসে আমরা একটা ক্যাথেটার দিয়ে আসি, এই 18 সাইজের একটা ক্যাথেটার দিয়ে আসি বা 24 সাইজের একটা ক্যাথেটার দিয়ে আসি, এটা কন্টিনিউস থেকে যায়, এটা আমরা মনিটর করি, নেক্রোসেক্টমি করি। অনেকে যদি পারফর্ম করে হায়ার সেন্টারে সাবটোটাল টোটাল প্যাঙ্কেটেক্টমি করে, অর্থাৎ হুইপলস করে না, এটা কিন্তু মর্টালিটি উইক স্টেজে মর্টালিটি 30%। দেখো এটা মাথায় রাখতে হবে, চেক অ্যান্ড ব্যালেন্স, এটা মর্টালিটি 30%, এবং পেশেন্ট এত ডিস্ট্রাকটিভ অপারেশন হুইপলস যে পোস্ট অপারেটিভ পেশেন্ট নিয়ে ডায়াবেটিস ডেভেলপ করে। সো এগুলি মাথায় রেখেই আমাদেরকে কিন্তু আমাদেরকে হাত দিতে হবে যে আমরা পেশেন্টকে যে সার্জারি করবো না করবো না, এটা এই স্টেজে আমরা মাথায় রাখবো। আমাদের মনে রাখতে হবে যে আমাদের ইন্টেন্সিভ কনজারভেটিভ অ্যাপ্রোচটা করবো, পেশেন্টের যাতে মাল্টিপল অর্গান ফেলিয়ার ডেভেলপ এই পর্যন্ত না যায়, পেশেন্টকে আমরা সেইভাবে রিসাসিটেশন করবো। আমাদের পেশেন্টের যে কজ, যে আমরা যে ডায়াগনস্টিক যদি করতে পারি যে তার কোনো এরকম যদি হেমোরেজ থাকে বা তখন আমরা একটা এম্বুলাইজেশন করতে পারি আদার দেন সার্জারি, এবং যদি লাইগেশন করতে পারি, তো তাহলে আমরা কিন্তু এই ধরনের কন্ডিশন থেকে আমরা রেহাই পেতে পারি। আর যদি তোমাদের যদি আমরা পারফর্ম করতে পারি, আমাদের সেন্টারে যদি সার্জারি টিম থাকে, তাহলে আমরা নেক্রোসেক্টমি করবো, পেরিটোনিয়াল ল্যাবেজ দিব, বা সাবটোটাল প্যাঙ্কেটেক্টমি করে দিতে পারি বা টোটাল প্যাঙ্কেটেক্টমি করতে পারি। কিন্তু এগুলি করার আগে পেশেন্টকে ভালোভাবে কাউন্সিলিং করতে হবে, কারণ এগুলো হচ্ছে তোমার খুব ডিস্ট্রাকটিভ অপারেশন, এগুলি মর্টালিটি খুব হায়ার and patient develop post-operative morbidity like diabetes mellitus. During negative phase, acute cirrhosis should be drained internally. If we do, external drainage, fistula or abscess formation occurs. আমরা পরীক্ষায় ভাই জিজ্ঞেস করি হসপিটালে যে এই যে অ্যাকুট সিরোসিস যে ডেভেলপ করে, এটা কি আমরা লেজার থেকে দিয়ে ইন্টারনাল ড্রেন করি না এক্সটার্নাল ড্রেন করি? যদি আমরা ভুল করে যদি এক্সটার্নাল ড্রেন করে ফেলি, তাহলে পেশেন্ট ডেভেলপ পারসিস্টেন্ট ফিস্টুলা অর অ্যাবসিস। এটা কিন্তু মনে রাখবা, এটা অবশ্যই আমরা ইন্টারনালি ড্রেন করবো। হ্যাঁ, ইন্টারনালি লেজার থেকে দেখে এটা ড্রেন করবো, এটা আমরা এক্সটারনালি কখনো ড্রেন করতে যাবো না। প্যানক্রিয়াটিক অ্যাবসেস যদি হয়ে যায়, তখন আমরা কি করবো, ডিউরিং ড্রেন আদার ট্রান্সপেরিটোনিয়ালি ভায়া দ্য ফ্ল্যাঙ্ক অর রেট্রোপেরিটোনিয়াল। আমরা দুইভাবে যেতে পারি, পেরিটোনিয়াল ডাইরেক্ট আমরা ট্রান্স অ্যাবডোমিনাল দিয়ে যেতে পারি, অথবা রেট্রোপেরিটোনিয়াল, আমরা অ্যাবডোমিনাল দিয়ে পেরিটোনিয়াল দিয়ে ঢুকলাম না, রেট্রোপেরিটোনিয়াল রিজন দিয়ে আমরা ঢুকতে পারবো। হ্যাঁ, এবং আমরা ল্যাবেজ দিতে পারি, ল্যাবেজ নাও দিতে পারি। Resulted in good survival rate 75 to 95%. Early aggressive and thorough debridement, এর সাথে আমরা early aggressive করবো and thorough tissue debridement করতে হবে of necrotic slab and opening of the infected space, যেগুলো ইনফেক্টেড যে এরিয়াগুলো আছে এগুলো ওপেন করে দেবো। হ্যাঁ, সবগুলিকে ওপেন করে দেবো যাতে এটা ড্রেন হতে পারে, অর্থাৎ যত যে নেক্রোটিক ম্যাটেরিয়াল আছে সবগুলিকে আমরা এক্সটার্নাল ড্রেন আমরা ড্রেন করা হচ্ছে আমাদের মূল যে আমাদের মোটো। স্যার আগের স্লাইডটা যদি একটু দেখাই দেন। এখানে কি? জি স্যার, জি স্যার। না স্যার, ঠিক আছে। আচ্ছা, জি স্যার, হইছে স্যার। Pseudocyst, হ্যাঁ, pseudocyst should be drained internally. হ্যাঁ, যদি if we do external drainage of the pseudocyst, then patient develop fistula or abscess formation. This is cumbersome. শুধু ছোট্ট করে বললাম। Then if the patient develop pancreatic abscess, so it should be drained either transperitoneal drain via the flank or retroperitoneal drain.
হ্যাঁ, and এটার সাথে সাথে এটা ভুল হচ্ছে এখানে, এটা ল্যাবেজ দিতেও পারি এবং আমরা পেট্রোল ল্যাবেজ দিব অথবা নাও দিতে পারি, কিন্তু দেওয়াটা যুক্তিসঙ্গত, কারণ পেট্রোল ল্যাবেজটা যদি রাখি তাহলে ড্রেনটা আমরা মার্ক করতে পারবো যে পেশেন্টের এটা হেমোরেজিক ফিল্টার আছে, না যে তোমার ইনফ্লামেটরি ফিল্টার আছে, না নেকোটিক স্ল্যাপ আছে, তাহলে পেশেন্টের ইমপ্রুভমেন্টটা আমরা জাজমেন্ট করতে পারবো। সো আমরা ল্যাবেজ দিব, আমার কাছে মনে হয় ল্যাবেজ দেওয়াটা যুক্তিসঙ্গত। এটা একটা তোমার প্যাকেটিক অ্যাবসেসের ট্রিটমেন্ট রেজাল্টেড ইন গুড প্রোগ্নোসিস। হ্যাঁ, সার্ভাইভাল রেটটা এখানে 75 থেকে 95% আমরা রেজাল্ট পাই, এবং তার সাথে সাথে কিন্তু অ্যাগ্রেসিভলি এবং থরো ডিব্রাইডমেন্ট, হ্যাঁ থরোলি এবং অ্যাগ্রেসিভলি আমরা ডিব্রাইডমেন্ট করবো। কোন কোন এরিয়াগুলি আমরা নেক্রোটিক ম্যাটেরিয়ালস গুলি ডিব্রাইড করবো, আমরা যেগুলি সন্দেহজনক যে ইনফ্লামেটরি ইনফেক্টেড স্পেস যেগুলি আমরা পাই ইন্টারঅ্যাবডোমিনালি, সেগুলিকে আমরা ড্রেন করবো। এটা আমাদের মোটো। এখন প্রি অপারেটিভ সিটি স্ক্যান যদি আমরা করে রাখি তাহলে কিন্তু এটা আমাদের হেল্পফুল অপারেশন আগে। এটা কি করবে, আমাদের যে লোকালাইজ করবে এটা মাল্টিপল রিঅপারেশনস may be needed due to fistula, hemorrhage and sepsis. So আমাদের কিন্তু প্রি অপারেটিভ সিটি স্ক্যানটা কিন্তু আমরা লোকালাইজ করে দিবে আমাদের যে নেক্রোটাইজিং এরিয়াটা, হেমোরেজিক এরিয়াটা, এটা কিন্তু আমরা লোকালাইজ করে দিবে। তাহলে আমরা ওইভাবে আমাদের প্ল্যান অফ সার্জারিটা আমরা আগে থেকে মাথার মধ্যে রাখবো যে আমাদেরকে এটা ওভাবে যেতে হবে, যে ট্রান্সপেরেটর রুটে যাবো না রেট্রোভেটর রুটে যাবো, সেটাই আমরা করতে হবে। হ্যাঁ, কারণ এখানে কিন্তু পেশেন্টের মাথায় রাখতে হবে এই পেশেন্টগুলি সেপসিস এবং যে ফিস্টুলা ডেভেলপ করে এগুলি কিন্তু যাতে কনসিকুয়েন্স হিসেবে না হয়, এগুলি প্রিভেন্ট করাই হচ্ছে আমাদের লক্ষ্য। এই জন্য আমরা প্রি অপারেটিভ সিটি স্ক্যানটা করে দেবো টু লোকালাইজ দ্য ইনফেক্টেড কমপ্লিকেশন এরিয়া। এখন ফলো আপ, কি ফলো আপ করবো দেখো তো, যেহেতু the operative treatment of severe alcoholic aquatic pancreatitis is debatable, হ্যাঁ, follow up should be regular and might include social and psychiatric follow up. আমি খুব কমন একটা কজ বললাম যে অ্যালকোহলিক কেস যেগুলি আসে এগুলি আমাদের কাছে ওয়েস্টার্ন কান্ট্রিতে খুব বেশি আসে, এগুলি কিন্তু পেশেন্টের রেগুলার ফলো আপ দরকার। 3 মাস পর পর পেশেন্টকে আমরা আসতে বলবো, তার কিছু সোশ্যাল ফলো আপ করতে হবে, পেশেন্ট আসলে কেন সে অ্যালকোহল ইনটেক করে, সে তার কি জব করে, তার তার কি ফ্যামিলিয়াল হারমোনি আছে কিনা, হ্যাঁ এগুলি আমরা করবো। এবং তাকে কিন্তু সাইকিয়াট্রিক ফলো আপটা করতে হবে, সে পেশেন্ট কি তার 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 লাইফ স্টাইলটা কেমন, হ্যাঁ সেগুলি কিন্তু আমাদের ফলো আপ করা দরকার হতে পারে। ডু নট গিভ অ্যাপ্রোটিনিন অর গ্লুকাগন। হ্যাঁ, আমাদের যে আমরা যে কেমোথেরাপিটি দেই এটা বানানটা ভুলেছে অ্যাপ্রোটিনিন আর গ্লুকাগন, হ্যাঁ এটা আমরা খুব কমন দেই, এটা কিন্তু আমরা মানা করছি, এটা দেওয়া ঠিক হবে না এই তোমার এই ধরনের ফলো আপ ফেজে। অনেক সময় পেশেন্ট কথা শুনে অনেক সময় ফিজিশিয়ানস লিখে দেয়, কিন্তু আমরা কখনই মনে রাখবা ডু নট গিভ অ্যাপ্রোটিনিন অর গ্লুকাগন এই ধরনের ড্রাগস বা এই ধরনের ইয়ে আমরা কখনোই মেটাবলিক প্রোডাক্টগুলি আগে দিব না। আগে এরা আমরা প্র্যাকটিস ছিল, এখন আমরা বলছি না, এগুলি অ্যাসুরেন্স আমরা মানা করছি, এগুলি দেওয়া উচিত না। অ্যান্টিবায়োটিক্স কি দিব না, অ্যান্টিবায়োটিক্স আর নো প্রুভেন ভ্যালু ইন রুটিন ম্যানেজমেন্ট। রুটিন ম্যানেজমেন্টে কিন্তু আমরা আসলাম অ্যান্টিবায়োটিক শুরু করলাম তা না, আমাদের ক্লিনিক্যালি জাজমেন্ট করতে হবে। কোন কোন ক্ষেত্রে আমরা ক্লিনিক্যালি জাজমেন্ট করবো যে আমরা প্যানক্রিয়াটিক এই অ্যাকুট প্যানক্রিয়াটিস হয়েছে, আমরা তোমার পেশেন্টে অ্যান্টিবায়োটিক স্টার্ট করবো। এক নম্বর ইন্ডিকেশন বলবো পেশেন্টস উইথ সাসপেক্টেড কোলাঞ্জাইটিস, অর্থাৎ ইনফ্লামেশন অফ দ্য bile duct, right? Cholangitis, patient developed fever, pain, rigor, হ্যাঁ জন্ডিস, এই ধরনের পেশেন্ট কোলাঞ্জাইটিস নিয়ে আসলে সেইটা আমরা পেশেন্টকে যদি আমরা সাসপেশন করি তখন কিন্তু অ্যান্টিবায়োটিক দেখবো। পেশেন্টকে সার্জারি করতে হবে, এটা আমরা দেখলাম যে না এটা কনজারভেটিভ ভালো হচ্ছে না, এটা কনভিকশন ডেভেলপ করছে, তখন কিন্তু আমরা এটাকে প্রোফাইলেটিক হাই ডোজে আমরা প্রি অপারেটিভ এটা অ্যান্টিবায়োটিক দেবো। আর কি ন্যাজোগ্যাস্ট্রিক অ্যাসপিরেশন কি দিব না, ন্যাজোগ্যাস্ট্রিক অ্যাসপিরেশন ইজ আননেসেসারি। মাইল্ড যদি অ্যাটাক হয়, মাইল্ড অ্যাটাক আমরা অ্যাকুট প্যানক্রিয়াটিস যদি পেশেন্ট করে জেনারেল ওয়ার্ডে আসে, এটা এজুকেট লাগবে না, তখন কিন্তু আমরা ন্যাজোগ্যাস্ট্রিক অ্যাসপিরেশন না দিলেও হয়। আমি দেখলাম যে আমার স্টেটে দেখলাম যে বাউল সাউন্ড রেগুলার পাওয়া যাচ্ছে, প্রতিদিন আসে এসে আমরা তাকে মনিটর করলাম, বাউল সাউন্ড পাওয়া যাচ্ছে, আমার দরকার নেই অ্যাসপিরেশন, দরকার নেই। কিন্তু সিভিয়ার অ্যাকুট আমরা বাউল সাউন্ড পাচ্ছি না, বোর্ড লাইট হয়েছে, জেনারেলাইজ পেরিটোনিয়াস হয়েছে, তখন কিন্তু আমরা কি করবো, আমরা ডিফ্ল্যাট করবো, তখন ডিকম্প্রেশন করবো এই পেরিটোনিয়াল ক্যাভিটিটাকে, তখন কিন্তু আমরা
নাজিওস্টিক সেকশন দিব। তো আমরা আসলে যে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে দিব, নাজিওস্টিক সেকশন দিয়ে দেবো তা কিন্তু না। এটা মনে রাখবা, পেইন ম্যানেজমেন্টটা খুবই নেসেসারি, রিসাসিটেশনটা ইজ নেসেসারি এই ধরনের পেশেন্টের। এখন লাস্ট হচ্ছে তোমার আউটকামস। আউটকামটা কি? Patient mortality is associated with pancreatic necrosis and the presence of sepsis, including multi-organ dysfunction syndrome. আজকে স্লাইডের শেষ কথাটা হচ্ছে পেশেন্টের মর্টালিটিটা কিসের উপর ডেভেলপ করে? এটা পেশেন্টের প্যানক্রিয়াটিক নেক্রোসিস কতটা অ্যাডভান্স, এবং পেশেন্টের কি ক্লিনিক্যালি সেপসিস নিয়ে আসছে কিনা, পেশেন্ট কি মাল্টিপল অর্গান ফেলিওর নিয়ে আসছে কিনা, সেটার উপরে কিন্তু এই আউটকামসটা নির্ভর করে। তো আমাদের কাছে মনে রাখতে হবে প্রক্সিমিক ফেজ অফ দ্য অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, সিভিয়ার অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, অর্থাৎ 7 দিনের মধ্যে এই ধরনের পেশেন্ট আমাদের কাছে যদি মনে হয়, এটা অবশ্যই মনে রাখতে হবে এই পেশেন্টের মর্টালিটি খুব হাই। পেশেন্ট কিন্তু লেট কমপ্লিকেশন যদি 2-3 সপ্তাহ পরে, আগে হয়েছিল অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস কিন্তু পেশেন্ট তোমার কাছে আসে এস্টাবলিশড হয়ে গেছে, 3 সপ্তাহ পরে আসছে, তখন কিন্তু পেশেন্ট কিন্তু আস্তে আস্তে লোকালাইজড হয়ে যাচ্ছে। তখন কিন্তু ওই সীমিত জায়গায় সমস্ত প্যানক্রিয়াটিক অ্যাবডোমেনে কিন্তু তার ইনফ্লামেশন নাই, সীমিত জায়গায় তার কি হচ্ছে সিডোসিস তৈরি হয়ে গেল, বা তখন অ্যাপসিস তৈরি হয়ে গেল, বা ফ্লেগমন তৈরি হয়ে গেল, তখন ওই লোকালাইজড সে কমপ্লেন নিয়ে আসবে, ওই জায়গায় তার ব্যথা, ওই জায়গায় তার ইনফ্লামেশন, ওই জায়গায় তার সমস্যা, তখন কিন্তু পেশেন্টকে আমাদের আউটকামসটা কিন্তু বেটার। কিন্তু জেনারেলি আমাদের অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস মাথায় রাখতে হবে, এটার নেক্রোসিস যদি ডেভেলপ করে, সেপসিস যদি থাকে, এবং মাল্টিপল অর্গান যদি ফেলে থাকে, এটা আউটকামসটা ফ্যাটাল। সো ইট শুড বি কাউন্সিল to refer the patient to manage the patient in the higher center. If possible, intensive conservative approach আমাদের এখানে ব্যবস্থা আছে, এইচডিউ কেয়ার আছে, আইসিইউ কেয়ার আছে। আমাদের এখানে পেশেন্টকে সিভিয়ার অ্যাকুট প্যানক্রিয়াটাইটিসে আমাদের অবশ্যই এইচডিউ এবং আইসিইউ কেয়ারে মাথায় রাখতে হবে। রিসাসিটেশন এটাই হচ্ছে পেশেন্টের প্রথম আমাদের অ্যাপ্রোচ। অ্যান্ড দেন সিভিয়ার পেইন ম্যানেজমেন্ট, এটা হচ্ছে আমাদের সেকেন্ড লাইন অফ treatment. এটাকে মনে রাখতে হবে থার্ড লাইন অফ ট্রিটমেন্ট। If the diagnosis is confirmed, then we go for, if we capable for surgery, then we go for surgery and other methods. এটার উপর বিশেষ করে আমাদের কিন্তু সার্জারি আউটকামসটা আমাদের দেশে ভালো না, এই মোটালিটি খুব বেশি। এগুলো মাথায় রেখেই আমাদের এই পেশেন্টের ফলো আপ করতে হবে। সো থ্যাংক ইউ অল। আজকে এই অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস চ্যাপ্টারে এখানেই শেষ। আমি যতটুকু তোমাদের হাইলাইট করলাম, এরপরে আমি আল্লাহ বাঁচা রাখলে আমি অ্যাকুট ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এন্ড দেন উই গো ফর প্যানক্রিয়াটিক কার্সিনোমা, এই তিনটা। বলো স্যার, ওই আর্লি ম্যানেজমেন্ট আর ডেফিনিটিভ ম্যানেজমেন্টে যদি আরেকটু স্যার সংক্ষিপ্ত করে বলতেন। ইআরসিপি স্যার আর ইপিসিপি ওই জিনিসটা বুঝি নাই স্যার। গুড, সুন্দর কথা বলছো। এখানে একটু বলে দেই। আচ্ছা, তোমাদেরকে যদি কোথাও জিজ্ঞেস করা হয় ভাইভাতে যে হোয়াট ইজ ম্যানেজমেন্ট, হোয়াট ইজ ট্রিটমেন্ট, কথাটা আমি বলছি, যেহেতু আমি যদি সার্জারি ক্লাস নিচ্ছি বা যেহেতু সার্জারি ওয়ার্ডে আমি আসি, ট্রিটমেন্ট আর ম্যানেজমেন্ট কিন্তু এক জিনিস না। ম্যানেজমেন্ট হচ্ছে টোটাল পেশেন্টের মানে পেশেন্টের অল দ্য থিংস, পেশেন্টের তার যে শারীরিক অবস্থা, হ্যাঁ, তার যে মেটাবলিক কমপ্লিকেশন বলো, তার যদি অ্যাকুট কমপ্লিকেশন বলো, পেশেন্টের তোমার যদি সমস্ত পেশেন্টের যে শরীরগত অবস্থা, সবগুলিকে কিন্তু আমাদেরকে যদি কভার আপ করতে হয়, সবগুলিকে যদি আমরা কেয়ার নিতে হয়, সেটাকেই আমরা বলছি ম্যানেজমেন্ট। আর ট্রিটমেন্ট হচ্ছে আমাদের হচ্ছে স্পেসিফিক যে এই পেশেন্টের কি লাগবে, আমাদের ডায়াগনোসিস কনফার্ম হয়ে গেছে, আমি এখন পেশেন্টকে সার্জারি লাগবে, তো সেটাকে বলবো যে ট্রিটমেন্ট। অথবা পেশেন্টের সার্জারি এই পেশেন্টে করা যাবে না, তখন কি করবো আমরা, ওইটাই হচ্ছে তোমার ম্যানেজমেন্ট, ওইটাই হচ্ছে তোমার ট্রিটমেন্ট, অর্থাৎ এইচডিউ অথবা আইটিউ, এটাই হচ্ছে ট্রিটমেন্ট, এটা হচ্ছে ম্যানেজমেন্ট। তো এটা কিন্তু আমার মাথা রাখিয়ে কিন্তু মনে রাখতে হবে, ম্যানেজমেন্ট এন্ড ট্রিটমেন্ট কিন্তু সবক্ষেত্রে এক জিনিস না। ম্যানেজমেন্ট হচ্ছে টোটাল প্রসেসটা হচ্ছে ম্যানেজমেন্ট, বাট ট্রিটমেন্ট হচ্ছে স্পেসিফিক, যে পেশেন্টকে আমরা সার্জারিতে যাবো না ইন্টেন্সিভ কনজারভেটিভ অ্যাপ্রোচ যাবো, যে না এটা সার্জারি যাওয়া যাচ্ছে না, ইন্টেন্সিভ কনজারভেটিভ অ্যাপ্রোচ যাচ্ছে, তাহলে এটাই ম্যানেজমেন্ট, এটাই ট্রিটমেন্ট। আর যদি পেশেন্টকে দেখা গেল না এটা ইন্টেন্সিভ কনজারভেটিভ ম্যানেজমেন্ট করা গেছে, এখন পেশেন্টের লোকালে ডেভেলপ কমপ্লিকেশন হয়েছে, এটাকে স্পেসিফিক ডায়াগনোসিস হয়ে গেছে, আমি এটাকে এখন সার্জারি করবো, সেটা হচ্ছে তোমার সার্জিক্যাল ট্রিটমেন্ট। সো আমাকে যদি বলা হয়, দেখো এখানে স্লাইডটা, যে ট্রিটমেন্ট যদি বলি যে আসলে এটা আমরা বেসিক্যালি কি করি, অ্যাকুট প্যানক্রিয়াটাইটিসে বেসিক্যালি কি করি, এখানে এই যে ট্রিটমেন্ট আমি বলছি, এই যে এটা
খুব কমন আমাদের দেশে যেটা হয়, আমাদের দেশে ওর ওয়েস্টার্ন কান্ট্রি বলিনি, অ্যালকোহলিক প্যাঙ্ক্রিয়াটাইটিস বলিনি, আমাদের দেশে যেটা হয় যে গলস্টোন অবস্ট্রাক্ট দ্য ডিস্টাল বাইল ডাক্ট, অর্থাৎ বাইল ডাক্টে একটা গলস্টোন ইনফেকশন দীর্ঘদিন ধরে আছে, বাইল ডাক্ট অবস্ট্রাকশন হয়ে গেছে, এটাকে আমরা ডায়াগনোসিস করলাম ক্লিনিক্যালি গলস্টোন প্যাঙ্ক্রিয়াটাইটিস। ঠিক আছে, এই পেশেন্টটাকে আর্লি আমরা কি করতে পারি? যে তোমার কাছে এখন প্যাঙ্ক্রিয়াটাইটিস আসছে, আমি আল্ট্রাসাউন্ড করলাম, দেখলাম যে এটা গলস্টোন অনেক বড় গলস্টোন দিয়ে এটাকে ইনফেকশন হয়েছে বাইল ডাক্টে, এবং অনেক ডাইলেটেড বাইল ডাক্ট, মনে করো 2 সেন্টিমিটার পর্যন্ত ডাইলেটেড, তাহলে তো তোমার ডায়াগনোসিস কনফার্ম। তাহলে এই পেশেন্টটাকে তো ম্যানেজমেন্ট তো করবাই, তাহলে ম্যানেজমেন্ট করবা, তো তুমি দেখতে পাচ্ছ তো স্টোনটাকে বার করতেই হবে, নাহলে তো তোমার ডিকম্প্রেশন না করলে তো এটা কমপ্লিকেশন তো থেকেই যাচ্ছে। তো এই পেশেন্টটাকে এই জন্য এটা তোমার ওইটা আর্লি ট্রিটমেন্টটা হিসাবে এটা আইকনটা এইভাবে দেওয়া ঠিক হয়নি, এটা আর্লি ট্রিটমেন্ট ফর গলস্টোন প্যাঙ্ক্রিয়াটাইটিস, তাহলে তোমার সুবিধা বলতে। তাহলে গলস্টোন প্যাঙ্ক্রিয়াটাইটিস আমাদের দেশে খুব কমন, আর ওয়েস্টার্ন কান্ট্রিতে অ্যালকোহলিক প্যাঙ্ক্রিয়াটাইটিস কমন। তাহলে আমাদের দেশে ভাই বাবুরি জিজ্ঞেস করে যে গলস্টোন প্যাঙ্ক্রিয়াটাইটিস যদি আসে তাহলে তোমার ট্রিটমেন্ট কি করবা? তাহলে আমাদের দেশে গলস্টোন প্যাঙ্ক্রিয়াটাইটিস ট্রিটমেন্ট হচ্ছে 2 ভাবে করা যায় স্যার। আমাদের ইনস্টিটিউটে যদি ইআরসিপি থাকে, মেশিন থাকে, তাহলে আমরা অবশ্যই 48 ঘন্টার মধ্যে ইআরসিপি আগে করব। ঠিক আছে, পেশেন্ট অ্যাডমিটেড আছে, রিসার্চেশন করলাম, আমরা পেশেন্টের টাকা পয়সা রেডি করে ইআরসিপি করলাম, ইআরসিপি করে আমাদের উদ্দেশ্য হচ্ছে স্টোনটাকে এক্সট্রাকশন করলাম, আমরা কোনো ডেফিনেটিভ মেথডে পেশেন্টকে হার্ম করলাম না। তাহলে কি করব? পেশেন্ট ভর্তি থাকলো, তাহলে এখন কি করব? আমরা অরিজিনটাকে, অ্যানাটমিটাকে রিমুভ করব, অর্থাৎ প্রাইমারি যে গলব্লাডার সেটাকে রিমুভ করব বাই ওয়ে অফ sophisticated surgery, laparoscopic cholecystectomy. Can you hear? কি বললাম? Urgent ERCP, and the same admission we go for laparoscopic cholecystectomy, 1 নম্বর ট্রিটমেন্ট। আচ্ছা, আমাদের যদি ERCP মেশিন না থাকে, then we go for early laparoscopic exploration of the abdomen, so laparoscopy, early laparoscopy, and we go for laparoscopic distal bile duct exploration, and we go for stone extraction by the way of laparoscopy, and at the same time we go for laparoscopic cholecystectomy. Can you hear? আমাদের যদি ERCP মেশিনে থাকে তাহলে কি করব? ল্যাপারোস্কোপিক cholecystectomy with laparoscopic bile duct exploration। ঠিক আছে, আর যদি ERCP মেশিন থাকে, আমি ফার্স্টে পেশেন্টকে কি করব? আমরা ERCP and the same admission, পেশেন্টকে ছুটি দিব না, ERCP করে স্টোন বের করে দিলাম, পেশেন্ট ছুটি দেবো তা না, আমরা ওই সিটিং এই 7 দিনের মধ্যেই পেশেন্টকে ল্যাপারোস্কোপিক procedure করে দেবো। ঠিক আছে, বুঝা গেছে কি? জি স্যার। হ্যালো, হ্যাঁ জি স্যার। বলতে পারবো জি তো? স্যার। এটা জি যদি স্যার। ERCP থাকে এক ধরনের আমরা ল্যাপারোস্কোপিক procedure করবো উইথ ERCP সেম অ্যাডমিশনে, আর যদি না থাকে সেম অ্যাডমিশনে ল্যাপারোস্কোপি দিয়েই আমরা দুটো করবো, procedure করবো at the same time, this is a bile duct আমাদের বড় স্টোন, ওইটাকে আমরা চেষ্টা করবো ল্যাপারোস্কোপি করে বের করে আসা। ঠিক আছে, থ্যাংক ইউ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ অল। জি স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।